আমি ওনাকে ফোন দিই যে আন্টি এরকম এরকম আমাকে তো বের করে দিছে, আপনার বাসায় থাকে কি আমি চাকরি করতে পারবো? ওনার বাসার ওখানে গার্মেন্টস আছে। বলছে হ্যাঁ তুমি চলে আসো, সমস্যা নেই, তুই চাকরি করবা, টাকা দিবা, থাকবা, খাবার, সমস্যা কি? দরকার হলে আমি আমার বাসায় না থাকতে পারলে আরেক বাসায় ঠিক করে দেবো। যখন আমরা আঙ্কেলকে ফোন দেওয়া হয়, রাত হয়ে যায়, রাত 8টা 9টা বাজে। আঙ্কেল আমাকে বলতেছে ওনাকে আমি আব্বু বলে ডাকতাম। আমি এই জন্য আব্বু বলে ডাকতাম, উনি যে স্পর্শ আমাকে করতো আমার খুব বাজে লাগতো। তো ওনাকে আমি বাবা বলে ডাকতাম। তো বলতেছে আব্বু আমি কিন্তু আসতেছি। তো উনি বলতেছে দেখো তুমি সব পাইবা, তোমাকে জামা কিনে দিব, ভালো ড্রেস আপ দেবো, সব দিব, কিন্তু তোমার আমার সাথে থাকতে হবে, আমার সাথে ফিজিক্যাল করতে হবে, আমার যখন ইচ্ছা তখন তোমার সাথে ফিজিক্যাল করতে হবে। আমি বলতেছি আমি আপনাকে বাবা বলে ডাকছি, এটা কিভাবে সম্ভব? এর থেকে তো মরে যাওয়াই ভালো। তোমার মনে এতটুকু আমার জন্য দয়া হয় না? ওনারও কিন্তু মেয়ে আছে। উনি বলতেছে এটা না হলে তুমি আমার বাসায় যেতে পারবা না। ভাগ্য কত নিষ্ঠুর হয়ে আমার জন্য দাঁড়াইছিল, এতে আমার কোনো দোষ ছিল? তো আমি আন্টিকেও আর কিছু বলতে পারলাম না যে আন্টি আঙ্কেল আমাকে এই কথা বলতেছে, আর ওনাকে আমি বাবা বলে যেখানে ডাকি। তো আমি ওনার রাস্তায় বাসার সামনে যেয়ে ফিরে আসলাম। তো যে মেয়েটার সাথে আমি কাজ করি, ওই যে আমার অপারেটর ছিল, ও ঢাকা আসতো, পরে ওর বাসায় আমাকে নিয়ে গেল, স্মোকিং করতো। তো ওই রাতে আমি অনেকগুলা 1 প্যাকেট সিগারেট কিনে, সিগারেট খাইতে পারতাম না, বাট আমি ট্রাই করি সিগারেট খাওয়ার জন্য। মানুষ বলে সিগারেট খেলে কষ্ট চলে যায়। তারপর আম্মুর কথাটা বারবার মনে পড়তেছিল। আম্মু বলতেছিল যে তোমার জায়গায় আমি থাকলে আত্মহত্যা করে ফেলতাম, আমি মরে যেতাম। তো আমিও অনেক ভাবছি যে আল্লাহ আমাকে মৃত্যু দিয়ে দাও। ওই মেয়েটা বলতেছে তুই কান্না করিস না, তোকে আমি সব ঠিক করে দিব, অনেক টাকা পাবে, তুই ঢাকায় নিয়ে যাবো তোকে। এখানে তো এখান থেকে কি করবি? এখানে থাকলে সমস্যা হতে পারে। আমার আম্মু আব্বু এসে ঝামেলা টামেলা বলে সারা রাত বসে সিগারেট জ্বালাইতেই থাকলাম, খাইতে পারতেছি না, মুখে ধোয়াটা নিচ্ছি আর ফালাই দিচ্ছি, আর কান্না করতেছি যে আল্লাহ তুমি আমার প্রতি কি একটু দেওয়া হয় না, আমি এত পাপি। তারপর ওই মেয়েটা নিয়ে আসলো মিরপুরে, আনার পর মেয়েটা আমার সাথে সেম কাজটাই করে যেটা আমার বাবা আজ থেকে 10 বছর আগে করলো। আমি মিরপুরটাকে ফার্স্ট পাড়াতেই আমি চিনতাম না। পরে একটা আবাসিক হোটেলে মেয়েটা আমাকে নিয়ে যায়, বলে যে এখানে স্যাররা থাকে, এখানে একটা লোক তোমাকে গার্মেন্টসে চাকরি দিয়ে দিবে, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিবে, আমি আসতেছি, তুমি একটু বসো, আমি স্যারের সাথে কথা বলে আসতেছি। মেয়েরা কি করে, ওই যে ম্যানেজার থাকে তার কাছ থেকে 10,000 টাকা নিয়ে আমাকে রেখে চলে যায়। তো ওখান থেকে আমাকে আর বেরোতে দেয় না। পরে একজন সাংবাদিক আসে, ফার্স্ট আমাকে আমার গায়ে টাচ করে, পরে ওনার হাতে পাতে আমি অনেক কান্নাকাটি করে। সে একজন সাংবাদিক ছিল। উনি বলতেছে এসব নাটক, তোমাদের মেয়েদের নাটক দেখতে দেখতে আমার ভালো লাগে না, তুমি তো ভালো নাটক করতে পারো। সাংবাদিক আপনি বুঝলেন কিভাবে? ওনার গলায় আইডি কার্ড ছিল, তারপর ইয়া ছিল, মানে মিডিয়ার যে মাইক্রোফোন, ওই কি থাকে না, বুম, কথা বলে যে, হ্যাঁ মাইক্রোফোন, ওটাও ছিল হাতে। হ্যাঁ ক্যামেরা ছিল, মানে পুরো ফেজের। তারা দেখলে যে কেউ মূর্খ মানুষ চিনবে যে তারা সাংবাদিক। উনি আমার সাথে একটা পর্যায়ে যায় ফিজিক্যাল করে, আমার অনেক ব্লিডিং হয়। তারপর উনি আমার কাছে ক্ষমা চায়, আমাকে বলে আসলে আমি বুঝতে পারিনি, তোমার কথাগুলো বিশ্বাস হয় নাই, তুমি আমাকে মাফ করে দাও, বাট তোমাকে আর কেউ কিছু করবে না, আমি যতদিন বাঁচবো তোমাকে দেখবো তোর। তারপরে উনি আমার কথাগুলো শুনে, মানে আগে উনার ইচ্ছা পূরণ করে, তারপর উনি আমার কথা শুনে, তখন তো আমার বাঁচার কোনো ইচ্ছাই থাকে না, যে শেষ পর্যন্ত আমি আমার সতীত্বটাও ধরে রাখতে পারলাম না। আমার জীবন দিয়ে আমি কি করবো, কোনো সাইডই তো আমার থাকলো না। আল্লাহর প্রতি সেদিনকেই আমি শুধু কষ্ট পাইছি, এতদিন যে কষ্ট পাইছি আমার কোনো কষ্ট হয় নাই, কিন্তু ওই দিনকে আল্লাহর প্রতি থেকে কেমন যেন আমার বিশেষটা হয়ে গেছে। তারপরও আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো ম্যানেজার আমাকে অনেক বুঝাইলো যে দেখো যা হয়ে গেছে, তুমি এক কাজ করো, তুমি যে ব্যবসা করো, অনেক টাকা পাবা, স্বর্ণের গয়না পড়তে পারবা, দামি জামা পড়তে পারবা, মানুষের কাছে টাকা থাকলে মানুষ অনেক ভালোবাসে, কিন্তু পরপুরুষের সাথে থাকা আমার কাছে বিষের মতন লাগতো, আমি পারি নাই, বা আমার টাকার প্রতি কোনো চাহিদাও ছিল না। কিন্তু ওই মুহূর্তে তো আমার কাছে টাকাও ছিল না, জামা কাপড়ও ছিল না, কিছুই ছিল না। তারপরে উনি আমাকে বাসায় নিয়ে যায় ওই সাংবাদিকটা। তারপর ওই মেয়েটা তো 10,000 টাকা নিয়ে গেছে। তো উনি আমার সাথে থাকার পর বলতেছে আমি আমার বউকেও পাইনি যে ফিজিক্যাল করার সময় এরকম কিছু, ঠিক আছে। তো উনি থাকছে, আর কারোর সাথে আমার করে নাই। তো উনি বললো যে তোমার মাসে কয় হাজার টাকা লাগবে, হাত খরচ কি লাগবে, তুমি কি চাকরি করবা? তখন আমি ওনার সাথে কোনো কথাই বলতেছি না জিদের কারণে, আমার মন চাইতেছে ওনাকেই খুন করে ফেলি, বাট আমার কোনো ওয়ে ছিল না। তো সবাই মিলেই আমাকে বুঝায়, ম্যানেজার, ওনার সাথে আরো ওনার 2টি ফ্রেন্ড ছিল, সবাই অনেক বুঝে আমার জন্য ওষুধ নিয়ে আসে, আমাকে খাবার নিয়ে আসে,
বলে রিপা দেখো সবাই এরকম মিথ্যা কথা বলে তো, আর সবাই এখানে কান্নাকাটি করে, এই করে সেই করে, আর এই জায়গায় আসে এই জায়গাটা চিনে না, এরকম হইতে পারে বলো? তুমি একটা হোটেলে আসছো, তুমি বলতেছো তুমি এটা চিনোই নাই, এটা কি হয়? তো এর জন্যই তোমার সাথে আরো রাব বিহেভটা করা, ঠিক আছে? নাহলে তোমার সাথে আমি রাব বিহেভ করতাম না, এত হইতো না। But তুমি যে মানে করছো, তাতে মনে হয়েছে যে তুমি এরকম না, তুমি মনে বাজে মেয়ে, ঠিক আছে? তখন তো আমি ভালো করে চলতেও পারতাম না, এখনো তো পারি না, আমি তো স্মার্ট হয়ে চলতে পারি না। তো বলতেছে যে তোমার সবকিছু দায়িত্ব আমি নিলাম, সমস্যা নেই। পরে উনি আমাকে 10 নম্বর ম্যাপটেক্স একটা গার্মেন্টসে ঢুকাই দিল। ওখানে আমার 6,500 টাকা স্যালারি ধরলো। ওনার ভাইয়ের মেয়ের সাথে উনি আমাকে রাখলো। তো ওনার বউ বাচ্চা আছে, যার কারণে ওনার নামটা আমি বলতেছি না। না ঠিক আছে, আমরা নিজেরাও চাই না ওনার পরিচয়টা রিভিল হোক, ঠিক আছে বল। তো তারপর আমি চাকরি করতে থাকলাম। তারপরে চাকরি করতে করতে হঠাৎ একদিন আমি অসুস্থ হয়ে যাই, আমার গায়ে বসন্ত উঠে, অনেক জ্বর হয় আমার। তখন ওনারা আমার গার্জিয়ানকে খুঁজে যে তুমি যদি হঠাৎ করে মারা যাও, তখন তোমার দায়ী ভারটা কে নিবে, বা তুমি কোথায় থাকো, তোমার গার্জিয়ানকে কেউ আসেও না, তুমিও ঈদ আসে বেড়াইতে টেড়াইতে যাও না, তুমি কোত্থেকে আসছো বা কি, এইভাবে তো আমরা তোমার রিস্ক নিয়ে তোমাকে রাখতে পারি না, তুমি সামনের মাসে অন্য কোনো জায়গায় থাকার জন্য ব্যবস্থা করো। তখন ওই ভাইয়াটা বলতেছে যে ওর সব রিস্ক আমার। হঠাৎ করে একদিন ওনার একটা ফ্রেন্ডকে আনে, উনি ওনার ব্যবসায়ী, তো বলে তার সাথে আমার ফিজিক্যাল করতে হবে। আমি সেটা কোনোভাবে রাজি ছিলাম না। তো সেই দিন আমি খুবই সিনকেট করি, খুব এক পর্যায়ে লোকটাকে আমি মারি। মারার পরে তো বাইরের কিছু খারাপ ছেলে পেলে আসে, নেশা টেশা করে, এরকম কিছু ছেলেকে ডাকা হয় আমার সাথে যেন থাকা হয়, বা আমার ছবি টবি তুলে এসে করার জন্য আর কি। তো আমি অনেক চিল্লাফালা করতেছি, অনেক কান্নাকাটি করতেছি। তো তাদের মাঝখানে একটা ছেলে, সে হচ্ছে ওই হোটেল মালিকের ছোট ভাই। তো উনি আমাকে এসে জিজ্ঞেস করে, আপনি কান্না করতেছেন কেন, আপনি চিল্লাচিল্লি করেন কেন, সমস্যা কি আপনার? পরে আমি ওনাকে সব কিছু বলি, উনি আমার কথাগুলো শুনে, আমি চিৎকার করে কান্না করি আর সব কথাগুলো বলি যে আমি চাকরি করতেছি, উনি আমার সাথে এরকম করছে, এখন ওনার বন্ধুর সাথে আমার থাকতে হবে, তাহলে আমি যদি এরকম নিজেকে নিজে করি, তাহলে আমার চাকরি করার দরকার কি, তাহলে তো আমি পাড়াই থাকতে পারি। তো উনি বললো যে আপনারা মেয়েরা খুব ড্রামা করতে পারেন, এই ড্রামাগুলো দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি ভাই, আর ভালো লাগে না, নতুন কিছু আছে। তো আমি বলতেছি আপনার কাছে ড্রামা মনে হইতেছে, আপনি নেটে সার্চ দিয়ে দেখেন আমি কোত্থেকে আসছি, কিভাবে আসছি, আপনি তো শিক্ষিত মানুষ, আপনি একটু যাচাই করেন। আর আমি আজকে এখানে মরে যাব, কিন্তু কারোর সাথে আমি কোনোভাবে ফিজিক্যাল রিলেশন করব না, হয় আমি বাঁচবো না আমি মরে যাব, তবে আমি এইভাবে বাঁচবো না। তখন বলতেছে দেখেন আপনার মরতে টরতে কিছু করতে হবে না, এখন আমি বুঝতে পারছি, আপনার সবকিছু আমি দেখবো। তো ছেলেটার উপরে সবাই রেগে যায়, আর ও মালিকের ছোট ভাই ছিল যেহেতু, ওকে সবাই খুব মান্য করতো, বাট ছেলেটা নেশা করতো আর খুব খারাপই ছিল, তবে আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। জি। তো ওখান থেকে ছেলেটা আমাকে ওর এক ফ্রেন্ডের বাসায় নিয়ে যায়। পরে ওর বাসায় ওর বউর সাথে আমার থাকা হয়। তো 1 মাসের মতো আমি চাকরি বাকরি কিছু করি না। তো ছেলেটা আমাকে রাখে, প্রতি মাসে যে 3,500 টাকা থাকা খাওয়াই দেয়, 1,000 টাকা আমার হাত খরচের জন্য দেয়। কিন্তু ওকে ভালো লাগার কারণ যে ও কখনো আমাকে স্পর্শ করে নাই বা বলে নাই যে আমার সাথে ফিজিক্যাল করতে হবে। আমি ওকে বারবার জিজ্ঞেস করতাম যে আপনি কোন স্বার্থে এগুলো করতেছেন, আপনি কি আমাকে বেচে দিবেন? আমাকে ভালো ড্রেস কিনে দিচ্ছে, পার্লারে নিয়ে গেছে, বলছে তুমি এই করো, চুল কাটো, চুলটা এইভাবে কালার করো, এই করো সেই করো, বুড় প্লাক করো, অনেক কিছু বলতেছে, উন্নাটা এইভাবে পরবা, জামাটা এইভাবে পরবা, এই জুতা পরবা, লিপস্টিক পরবা, অনেক কিছু বলতেছে। এরকম করতে করতে, এটা 2016 সালের ঘটনা বলতেছি আমি। ছেলেটা আমার সাথে বাইরে আমাকে ঘুরতে নিয়ে যায়। ছেলেটা ফার্স্ট আমাকে খাবার মুখে তুলে খাওয়ায় দেয়, একটা বিছনা নিয়ে বসতে দেয়। তো এগুলো আমার জীবনে সত্যি খুব অকল্পনীয় ছিল, যেগুলো আমি নিজেকে খুবই ছোট মনে করতাম, যে আমাকে নিয়ে কেউ কখনো রাস্তায় ফুচকা খেতে বসে নাই, আমার সাথে কেউ কথা বলে নাই, আর আমাকে মুখ তুলে কেউ খাবার খাওয়াই দেয় নাই। তো এই ছেলেটা আমাকে খাওয়াই দিছে, ঘুরতে নিয়ে গেছে, বাট কখনো রিক্সা বসে যে ছেলেরা হাত দিয়ে করে সে করে, সেগুলো এই ছেলেটা কখনো করে নাই। তো আমি ওকে ভালোবাসবো বা ভালোবাসা শব্দটা বা স্বামীর সংসার, এগুলো কখনো আমার মধ্যে ছিল না, বাট ও আমার ভিতরে এগুলা জাগাইছে বা বুঝাইছে, দেখাইছে, চেষ্টা করছে, অনেক কিছু করছে ও। আমি করতে চাই নাই, বাধ্য হয়েছি। মানে ভালোবাসা, আসলে আমি জানি না এটা ভালোবাসা ছিল কিনা, আমি তো বুঝি না আসলে ভালোবাসা কি। তো ও আমাকে একটা রুম নিয়ে দেয় পরের মাসে, সাবলেট। রুমটা অনেক সুন্দর, এটা হচ্ছে টেকনিক্যাল দারুসালাম থানার সাথে, বাসাটা 6 তলায়। তো ওর এক বন্ধু আর বন্ধুর ওয়াইফ আর আমি আর ও কাজটা শেষ করে, ওরা সবাই ঢাকায় স্থানীয়, ওরা 6-7 ভাই, অনেক বড় লোক, নিজেদের সব ব্যবসা বাণিজ্য আছে।
তো ও বাসায় শেষ কাজ শেষ করে হাজবেন্ডের মতো মানে প্রতিদিন বাসায় ফিরতো রাত 10টা 10:30টার মধ্যে। আর সে আমার কপালে একটা কিস করতো, আমার হাতে একটা কিস করতো। তারপর ম্যারিড ছিল, রাইট? না ম্যারিড ছিল না? না, ওর Okay. বড় ভাই এখনো বিয়ে করে নাই, বাংলা কলেজে পড়ে। তো দেখতে অনেক হ্যান্ডসাম ছিল, অনেক সুন্দরী ছিল। তো ওনাকে কখনোই মানে স্পর্শ করবো বা ওনার কাছে যাবো, আমি ওনাকে ভালোবাসবো, ওনার ওয়াইফ ওর চিন্তা করবো, এটা তো আমি কখনো কল্পনা ভাবিনি। বা কারণ না, আমি কেন কোনো ছেলেকে কিছু দেওয়ার মতো আমার মনে হইতো যে আমার কাছে কিছু নাই। আর আমার যে জীবন, আমার মনে হয় না যে এই জীবনের পাশে কোন ছেলে সারা জীবন থাকবে। আর আমি কি দিব, না আছে রূপ, না আছে গুণ, না আছে শিক্ষাগত যোগ্যতা, না আছে বংশ পরিচয়, যার কারণে বিয়েটাকে আমি খুবই ভয় পেতাম। আর যখন আমি গার্মেন্টসে চাকরি করছি, আমি দেখছি অনেক সুন্দর সুন্দর মেয়েরা 3টা 4টা করে বিয়ে হয়েছে, বেবি আছে, অনেক কষ্টের জীবন। কিছু সমস্যা হইলেই ছেলেরা ছাইরা চলে যায়, যার কারণে আমি বিয়েটা কখনো সাহস পাইনি। তো আমাকে চাকরি বাকরি করতে না করলো, সবকিছুও দিত, আমার কাপড় চোপড় আমাকে খুব সুন্দর করে সাজিয়ে রাখতো পুতুলের মতো। তো এতটা সম্মান আমার লাইফে ফার্স্ট কেউ আমাকে সত্যি দিল। তো এই একটা মাস আমার জীবনে ছিল যে খুবই সুখের, খুব আনন্দের। তো ও আমাকে স্পর্শ করতো না, ও বাইরে হয়তো কি করতো না করতো জানি না। তো এরকম ভাবে থাকতাম, রান্না বান্না করতাম, প্রতিদিন ওর জুতাটা মুছা পায়ে পরাই দিতাম ও যখন ঘর থেকে বের হইতো। ওর বন্ধুরা আফসোস করতো যে এরকম একটা মেয়ে যদি আমি পাইতাম, ওকে আমি বিয়ে করতাম, সারাটা জীবন আমার কাছে রাখতাম। আজকালকার মেয়েরা জুতো পরাই দেবো পায়ে, মানে এরকম ধরনের কথা বলতো। বন্ধু তুই অনেক ভাগ্যবান রে, মেয়েটা তোকে খুব ভালোবাসে। আমি আসলে ওকে ভালোবাসে না, ওকে শ্রদ্ধা করে এই জিনিসটা করতাম, ভালোবাসাটা আমার মধ্যে কখনো ছিল না। তখন ও আমাকে একদিন বলতেছি, লিপা তুমি কি আমাকে বিয়ে করবা? হ্যাঁ বলতেছি, দেখেন আপনারা এরকম মজা টজা করেন, ঠিক আছে, হ্যাঁ আমাদের মতো মেয়েকে নিয়ে বিয়ে করবেন, আর আমার লাইফটা তো আপনি সবই জানেন। হ্যাঁ আমি ভাই বিয়ে করবো না, আর আপনার সাথে আমি এইভাবে থাকবো না। আমি নিজের পায়ে নিজে দাঁড়াইতে চাই, আমি কিছু করতে চাই, আমার নিজের একটা পরিচয় বানাইতে চাই। তখন বলতেছে, দেখো তোমার কি আমাকে অবিশ্বাস হয়, আমাকে মনে হয় যে খারাপ ছেলে আমি? পরে আমি বলতেছি, এত আদর যত্ন করে আপনি যে আমার 2 মাস পর বিক্রি করে দিবেন না, তার তো কোনো গ্যারান্টি নাই। পরে বলতেছে, আসলে বিশ্বাস জিনিসটা তোমার ভিতরে মরেই গেছে। তখন ছেলেটা আমাকে প্রতিদিন রাতে একটা করে ছুরা শিখাইতো, আমি নামাজ রোজা পড়তে পারতাম না, তো খুব ভালোবাসতাম। ফজরের নামাজ পড়াইতো, তাহাজ্জুদের নামাজ পড়াইতো, 5 ওয়াক্ত আমাকে নামাজ পড়াইতো ছেলেটা। আল্লাহ তাআলার প্রতি অনেক কথা বলতো, অনেক ধার্মিক টাইপের ছেলে ছিল। বাট সে নেশা করতো, সিগারেট খাইতো, এই করতো সে করতো। আমি প্রচুর সিগারেট খাইতাম, এখনো খাই আমি। তো এরকম করতো। পরে ছেলেটার মানে 1-2 মাস, প্রায় 1 বছর হয়ে গেল, 2017 সাল পর্যন্ত আমরা একইভাবে একই ছাদে নিচে ছিলাম। পরে আস্তে আস্তে ওর সাথে আমার ফিজিক্যাল রিলেশন হয়, ও আমাকে খুব আদর করতো। তো ও বলে যে তোমাকে আমি একটা বেবি দেবো, তবে রিপা একটা শর্ত হচ্ছে যে আমি ফ্যামিলিকে একটা বিয়ে করব, তুমি আমার বউ হয়ে সারা জীবন ঢাকায় থাকবে, তোমাকে আলাদা আমি একটা ভারী করে দেবো, আর তোমাকে একটা বেবি দিয়ে দেবো, আর একটা পার্লার দিয়ে দেবো, বিউটি পার্লার। আর তোমাকে আমার ফ্যামিলিতে নিতে পারবো না, তুমি যদি একটা ভিক্ষুকের মেয়েও হইতাও, আমার মার কাছে নিয়ে আমি তোমাকে রেখে দিতাম, বলতাম যে একটা ভিক্ষুকের মেয়ে। আর আমার হোটেলেই তোমার সাথে যে ঘটনাটা ঘটছে সেটা আমার ফ্যামিলির, আমার বড় ভাই, কোনো ভাই বেলাদের মানিয়ে নেবো না যে এমন একটা মেয়ে আমার লাইফ পার্টনার হবে। তো সেটা বোঝার মতোই যে হ্যাঁ সত্যি। তো ছেলেটা আমার জন্য এত কিছু করতো, বা কখনো আমার টর্চার করতো না, কখনো মানসিকভাবে আমার খুশিটা দেখার চেষ্টা করতো। তাই আমি ওকে আস্তে আস্তে হয়তো বিশ্বাস করি, ভাবি যে ছেলেটা হয়তো আমার পাশে থাকবে। এরকম করতে করতে 2017 সাল পর্যন্ত আমরা একসাথে থাকি, অনেকেই ভালোবাসি ছেলেটা। তো প্রত্যেকটা মেয়েকে ছেলেরা গোলাপ ফুল দেয়। তো আমার জীবনও খুবই ছিল যে আমাকে যদি সত্যি কেউ ভালোবাসে আমাকে একটা গোলাপ ফুল দিবে, আমাকে যদি কেউ দিত। আমি এতটাই খারাপ দেখতে, আমাকে কোনো ছেলে গোলাপ ফুল দিল না, আমার খুব দুঃখ ছিল। তো একদিন পয়লা বৈশাখের দিন ও হঠাৎ করেই একটা ছোট কানের দুল নিয়ে আসছে, আর একটা গোলাপ ফুল নিয়ে আসছে। আয়সা ও অন্যদিকে হাসতেছে, আর ফুলটা আমাকে দিছে। মনে হয় যে পৃথিবীর সবচেয়ে সুখের দিন ছিল এটা আমার, যে আমাকে ফার্স্ট কেউ ফুল দিছে। তো আমি খুব খুশি ছিলাম, আমি ভাবছিলাম সত্যি ও আমাকে বউ হিসাবে হয়তো করতেছে, বা আমি হয়তো ওর বউ হয়ে থাকতে পারবো সারা জীবন, বা সারা জীবন ও হয়তো আমাকে দেখবে। কিন্তু সেটা শুধু কল্পনাই ছিল আমার, আর কিছু না। তো এরকম করতে করতে হঠাৎ করে আমার পেটে বেবি চলে আসে। তো আমি বলি, আমি বেবিটা নষ্ট করবো না। ও বলে, দেখো রে পায়, এখন তো বেবি নেওয়ার সময় হয় নাই, বেবিটা তুমি নষ্ট করে দাও। কিছুতে আমি কথাটা শুনি না। তারপরে বেবিটা নষ্ট করে দেওয়া হয় ওষুধ খায়া। তো আমার অনেক ব্লিডিং হয়, আবার আমার জ্বর টর আসে। তো আমার ফ্যামিলিকে খোঁজার চেষ্টা করে, বলে তোমার ফ্যামিলির সাথে যেভাবেই হোক আমি তোমার দেখি ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট করে দিতে পারি কিনা, তুমি আমার কথা শুনবা কিনা। তো একটা ছেলে আমার জন্য এত কিছু করতেছে, আজকে সেই 2015 সাল থেকে 16-17 পার হয়ে গেল, এত কিছু করতেছে, ছেলের কথাটা শোনা উচিত। তাছাড়া আমার ফ্যামিলিকে আমি অনেক মিস করি, ভালোবাসি, চাই তাদেরকে পেতে আমি। তো আমি আমার নানার বাড়িতে, ও আমাকে অনেকগুলো টাকা দিল, 8,000 টাকা দিল, অনেকগুলো কেনাকাটা কইরা আমি বাড়িতে গেলাম, মামার বাড়িতে। যা বললাম যে আমার বিয়ে হয়েছে,
খুব বড়লোক ছেলে। তখন আমাকে সবাই অনেক আদর করলো। বিয়েটা তখন আমার হয় নাই। তো মিথ্যা বলে আমি দেখি যে আমি সবার কাছ থেকে অনেক ভালোবাসা পাইলাম। কিন্তু আমার খুব কান্না পাচ্ছিল যে আজকে শুনছে যে আমার হাসব্যান্ড অনেক বড়লোক বা আমার কাছে এখন টাকা আছে, আমি ভালো একটা জামা পরে আসছি, ভালো একটা জুতা পরে আসছি। এর জন্য আমার যে মামিরা কখনো মানে আমার দিকে তাকাইতো না, তারা বেডে আমাকে বসতে দিচ্ছে। আমি তো অবাক। কিন্তু ওই বেডে আর আমি বসি নাই। আর নানি আমার জন্য খাবার নিয়ে আসছে। কিন্তু আমার সেই দিনের কথা মনে পড়ে গেছে যে লাস্ট যেদিন আমি বের হই, আমার খাবারটা আমার নানি নিয়ে ফালাই দিছিল। বাট সেদিনকে আমার নানি আমার জন্য মাংস দিয়ে ভাত নিয়ে এসে বলতেছে, আমি তোমাকে খাওয়াই দিই মা। নানি মানে অনেক আদর করে বলতেছে। বাট আমি বললাম যে না, আমি রোজা রাখছি, আমি খাবো না। তো আসলে আমি রোজা রাখিনি, আমি ঠিকই বাসা থেকে ভাত খেয়ে গেছি। আসলে ওই খাবারটা খাওয়ার আমার কোনো ইচ্ছেই ছিল না। তো মিথ্যা কথা বলি আমি। আর ওনাদের খুব দেখতে ইচ্ছে করতেছিল, এর জন্য যাই। তো সবকিছুর পরে আমি এক জায়গায় বসি আর নানিকে জিজ্ঞেস করি যে নানি, তুমি আমাকে একটা সত্যি কথা বলবো, আমার খুব কষ্ট যে আমি কে বা আমার ভাই কে ছিল, আমরা কোত্থেকে আসলাম। তো উনি বলতেছে, দেখো তোমার বাবা খুব খারাপ ছিল, তো এর জন্য তোমার মাকে আবার বিয়ে দেওয়া হয়েছে, সেই অনেক কথা বললো। তো ওইটাই তোমার মা, আমার মেয়ে সুখের দিকে তাকায় হয়তো আমাদের সামর্থ্য হয় নাই, যার কারণে তোমাকে ওইভাবে মানুষ করতে পারিনি। ঠিক আছে, দেখো আল্লাহ তো তোমাকে অনেক সুখে রাখছে, কিন্তু আমি তো জানি যে আল্লাহ আমাকে কত সুখে রাখছে, কি সুখে রাখছে, কেন সুখে রাখছে। এরকম করে আমি ওই দিনকে ওখান থেকে চলে আসলাম। ওনাকে 2,000 টাকা দিলাম, নানাকে 1,000 টাকা দিলাম, দিয়ে চলে আসলাম। আমি বললাম, দেখো আমি তোমাদের কাছে কিছু চাই না, আমার বড় আন্টির একটা ছবি আমাকে নিয়ে দিবা, আমি ছবিটা বাসায় রাখবো, মাকে তো দেখতে পারবো না। কিন্তু কেন পারবা না, তোমার বিয়ে হয়েছে না, তোমার হাজবেন্ডের অনেক টাকা আছে না, এখন তোমার মা তোমার সাথে অবশ্যই কথা বলবে। তখন আমি বললাম যে কত টাকা দিলে মা আমার সাথে কথা বলবে, স্বীকার করবে। পরে বলতেছে, আগে নিজের পায়ে দাঁড়াও, তোমার হাজবেন্ডের কত টাকা আছে, কি আছে, তোমার হাজবেন্ড কি করে, সেই শুধু টাকার বিষয় নিয়ে জিজ্ঞেস করতেছে। তার কাছে টাকাটাই যেন সবকিছু। কে এটা? আমার নানি। তো বলতেছে, তুমি যে কোনো সময় জামাইকে নিয়ে, আমার মামি বলতেছে, রিপা তোমার জামাইকে নিয়ে আসবো না, আমার ছেলেকে নিয়ে আসবো না। তখন আমি সত্যি খুব মানে আমি কখনো ইতিহাস, আমি অনেক গল্প বই পড়তাম, আমি অনেক গল্প শুনতাম ম্যাডামদের কাছ থেকে এতিমখানায়। কখনো আমি এরকম কোনো গল্প শুনিনি, এরকম কোনো জীবন দেখিনি। প্রত্যেকটা মানুষের জীবন আল্লাহ তাআলা ভালো খারাপের মাঝখানে কিছু কিছু দেয়। আমাকে আল্লাহ কি দিছে আমি খুঁজে পাইনি। আল্লাহ। তারপর চলে আসি। তো কিছুদিন পর আমার ওই বড় আন্টি বাড়িতে আসে, ওনার কিডনি সমস্যা, ওনার ব্লাড লাগবে, ওনার ব্লাড হচ্ছে ও নেগেটিভ। মানিকগঞ্জ সদরে উনি ভর্তি হয়। তো আমার নানি আমাকে ফোন দিয়া বলে বিষয়টা, আমার ব্লাডটা ও নেগেটিভ। আমি যাই সাথে সাথে হসপিটালে। তার কয়েকদিন আগে আমি বেবি নষ্ট করছি, আমার এমনিতে অনেক ব্লিডিং হয়েছে। ডাক্তার আমাকে বলে যে দেখো তোমার ব্লাড নেওয়া যাবে না। তো আমি বললাম কেন ডাক্তার? পরে বলতেছে, উনি তোমার কি হয়? আমি কই আমার আন্টি হয়। পরে উনি অক্সিজেন নিতেছিল, ডাক্তার কিছুদিন নিবে না, বলতেছে তোমার শরীরের যে অবস্থা, তোমার এখন ব্লাড নিলে তুমি অসুস্থ হয়ে যাবা। কিন্তু আমার আম্মুর জন্য আমি জানি যে উনি আমার মা, ওনার জন্য আমি কিছু করতে পারবো, একটু রক্ত দিতে পারবো। আমার যদি এটা মৃত্যু হইতো আমি খুব শান্তি পাইতাম। তো অনেক রিকোয়েস্ট করে এক পর্যায়ে ডাক্তার পায়ে ধরে আমি যে ডাক্তার আমার রক্ত নেন, আমার রক্তে কোনো ভেজাল নাই, আমার রক্তে কোনো পাপ নাই, আমি কালো দেখে কি আমার রক্ত দেওয়া যাবে না ওনাকে? তো বলতেছে না রে মা, এরকম না বিষয়, ঠিক আছে তোমার যখন সাহস আছে তবে ভালো খাওয়া দাওয়া করো। বললাম ঠিক আছে। তো ওনাকে রক্ত দিছি। উনি যখন জানতে পারছে, উনি হাত থেকে স্যালাইনের ইটি খুলে ফেলছে, ছিটা ভিটা। হ্যাঁ, ওর রক্ত আমার শরীরে কেন দিয়ে হয়েছে এই সেই, ও আমার জীবনের সব ধ্বংস, ও ও আমার সামনে যেন কখনো না আসে। অনেক চিল্লাচিল্লি করলো, অনেক কিছু করলো। তো তার কিছুদিন পরে, মাসখানিক পরে, এটা 2017 সালের কথা বলতেছি, মানে 16-17 মাসখানে আর কি, আমার সঠিক মনে নাই। উনি কিছুদিন পরে মারা যায়। কেন মারা যায়? মানে ওনার কিডনি সমস্যা, হঠাৎ করে উনি মারা যায়। তো তার 2 দিন পর আমি জানতে পারি, আমাকে ওই খালাতো ভাই ফোন দিয়ে বলে যে আপু তোমার আম্মু তো মারা গেছে, কিন্তু আমার খুব আশা ছিল যে আমার মাকে আমি একবার হলেও হয়তো মা বলে ডাকতে পারবো, বা সেটা হয়নি। আমি এতটাই খারাপ সন্তান ছিলাম যে আমার মাকে মা বলে ডাকতে পারিনি। উনি কি তাকে মৃত্যুশয্যায়ও কি আপনাকে ডাকে নাই? না, স্বীকার করেনি আমাকে। তো আমার নানা নানিও আমাকে বলে নাই কথাটা। তার কিছুদিন আগে কিন্তু আমি রক্ত দিয়ে আসলাম। তো আমি খুবই ভাইঙ্গা পড়ি যে আল্লাহ তুমি এটা কি করলা। সে বাইচা ছিল, সুখী ছিল, আমার কোনো দুঃখ ছিল না, কিন্তু আশা ছিল যে একদিন হয়তো কথা বলতে পারবো।
বা আমি হয়তো বড় লোক হয়ে গেলে আমার মা আমার সাথে কথা বলবে। আমি টাকার নেশায় একটা সময় পাগল হয়ে গেছিলাম, যে যেভাবেই হোক আমি টাকা অ্যারেঞ্জ করবো, আমার মার সাথে কথা বলবো, একবার আমার মাকে আমার বুকে জড়া ধরবো। তখন আমার কোনোদিন দামি জামা নিতে ইচ্ছে করেনি, কিন্তু আমার মার সাথে কথা বলার জন্য দামি জামা দরকার ছিল, ভালো জুতার দরকার ছিল। সেটা আমার কাছে ছিল না। তো জানি না সে কেন এমন করছে, আল্লাহ তাকে ভেস্তে নসিব করো। এখন আমার মার জন্য আমি অনেক দোয়া করে, আমার মাকে আমি দেখি না, জানি না, তারপর খুব ভালোবাসতাম। মা শব্দটাকে আমি খুব ভালোবাসতাম। সবার মাকে আমি খুব সম্মান করি। আমি কিন্তু মার কাছ থেকে কিছু পাইনি। তারপর আমি বলি সবাইদেরকে, মা যত খারাপ হোক তারপর মাকে কখনো কষ্ট দেওয়া আমার মনে হয় উচিত না। আমার গর্ভে যখন 2 মাসের একটা বেবি আসছিল, 2 মাসের যন্ত্রণায় আমি বুঝছি যে মা হওয়া কতটা কষ্টকর। তো আমার মার প্রতি আমার কখনো রাগ হয় নাই, কখনো আমি অভিমান করিনি। বাবার প্রতি অনেক কিছু হয়েছে, ছেলেদের প্রতি অনেক কিছু হয়েছে, কিন্তু মার প্রতি কখনোই হয় নাই। কিন্তু আমার মাকে আমি পাইনি। আল্লাহ যেন এরকম আর কারোর সাথে না করে, মা ছাড়া কোনো সন্তান যেন দুনিয়া না রাখে। আমি হয়তো বাইচাচ্ছি, আবার জানি না আমার জায়গায় অন্য কেউ থাকলে কি করতো, কিভাবে নিঃশ্বাস নিত। আমার নিঃশ্বাস নিতে খুব কষ্ট হয়। আমার পৃথিবীটা খুবই একার। ঈদে যখন সবাই দেশে যায়, আমি একা একটা রুমে থাকি, পুরো বিল্ডিংটাই ফাঁকা হয়ে যায়। ওই ছেলেটা ও দেশে চলে যায়, আমি একা একা থাকি। আমি ঘুমের ওষুধ খাই, ও দিনগুলা কাটাই, হয়তো 6-7 দিন পরে আসে। এরকম করতে করতে এই ছেলেটা বলে, আমি তোমাকে কোনো দিন ছেড়ে যাবো না রিপা, তুমি টেনশন করো না। আমি বলছি, না, সবাই আমাকে ছেড়ে চলে যাবে, তুমি আমাকে মিথ্যা আশা দিও না, আমাকে কখনো মিথ্যা বলো না। তোমার যদি অন্য কোনো মেয়ে পছন্দ হয় তুমি আমাকে বলো, আমি নির্দ্বিধায় তোমাকে ছেড়ে দেবো। ও আমার মার মৃত্যুর কথাটা শুনে ও আমাকে অনেক সান্ত্বনা দেয়, আমার পাশে থাকে, আমাকে অনেক ভালোবাসে। তখন ওই যে ওই লোকটা, যে লোকটা আমাকে বিক্রি করে দিচ্ছিল, ওই লোকটার সাথে হঠাৎ একদিন রাস্তায় আমার দেখা হয়। সেটা হলো মিরপুর 11.5 নম্বর রূপনগর আবাসিক এলাকায়। দেখা হওয়ার সাথে সাথে আমি খুব ভাবের সাথে হাইটা চলে যাওয়ার চেষ্টা করি, কিন্তু আমি আশায় থাকি যে উনি বোধহয় আমাকে পিছন থেকে ডাকবে, বাট উনি আমাকে ডাকে না। তখন আমি নিজে থেকে আবার পিছের দিকে ঘুরে ওনার কাছে যাই। আমি কিন্তু সেই মুহূর্তে জানি যে উনি আমার বাবা। যাওয়ার পরে ওনাকে আমি জিজ্ঞেস করি, আপনি আমার সাথে এরকম কিছু করছেন, ঠিক আছে, আমি আপনার কোনো কিছু বলবো না, কিন্তু একটা সত্যি কথা বলবেন, মানে কোনো বাবাকে এরকম করতে পারে? তখন লোকটা কান্না করে দিয়ে বলতেছে যে, দেখো, কোনো বাবা এরকম করতে পারে কিনা জানি না, তবে আমি তো তোমার বাবাই না। তারপর বললো যে, তোমার যে আঙ্কেল ছিল, তোমার যে নানা ছিল, তোমাকে আমার কাছে দিয়ে আমার কাছ থেকে 15,000 টাকা নিয়ে গেছিল। এটা আজ থেকে 10 বছর আগের কথা। আমার কোনো কিছু করার ছিল না, আর আমি জুয়াটা খেলতাম। আমাকে তুমি মাফ করে দিও। আমি বুঝিনি, একটু থামাচ্ছি। রিপা, আমি আমি কনফিউজ হয়ে যাচ্ছি। কে দিয়ে গেছে ওনাকে? আমার আঙ্কেল আর আমার নানা। আঙ্কেল বলতে? মানে ওই আঙ্কেলটার কথা বলতেছি, ওই যে আমার ওই আন্টির হাজবেন্ড, আমার বড় আন্টির হাজবেন্ড, ছোট তাহলে? আন্টির হাজবেন্ড ছোট আন্টির হাজবেন্ড এবং আমার নানা। এই দুজনে মিলে এই লোকের কাছে দিয়ে গেছে? অবশ্যই তারাই দিয়ে গেছিল যে এটাই তোমার বাবা, আজ থেকে তুমি তোমার বাবার কাছে থাকবা। বাট এখানে যে টাকার বিষয়টা হয়েছে সেটা আমি জানতাম না। সে ওই যে প্রথমবার দিয়ে গেল তোমাকে, মানে হ্যাঁ। বিক্রি করে দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত। হুম, তার মানে সে তোমার বাবা ছিল না, এবং ওই বিক্রিটা আলটিমেটলি ওনার কাছে করেছিল। হুম। তাহলে আলটিমেটলি বাবাকে? জানি না, আজও জানি না। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি প্রেজেন্স জীবন গল্প। জীবন গল্পের অতিথির গল্পে আবারও ফিরবো, তার আগে আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি, সিচুয়েশন যখন খুব কড়া, মন বসে না কোনো কাজে, তখন মন ঠিক করতে মুখ দিতে পারেন কাঁচা আমের স্বাদে প্রাণ মিস্টার ম্যাঙ্গো ক্যান্ডি, গুড মুড গ্যারান্টেড। আমরা ফিরে যাচ্ছি আমাদের অতিথির গল্পে। তারপর উনি আমাকে যখন এই কথা বললো, আমি বলতেছি, এটা কি বলতেছেন আপনি? কই, তোমার মা বলতে পারবে তোমার বাবাকে, আর এখানে আমার তো কোনো দোষ ছিল না। তুমি তোমার নানা নানির যা জিজ্ঞেস করো যে তারা নিছিল কেন টাকাটা, ঠিক আছে? আমার তো কোনো দোষ ছিল না। তো তোমার কথা শুনা তুমি এতগুলো বছর এখানে কাটাইছো, আমার খুব কষ্ট হয়েছে, যে আমি নিজের অপরাধ বোধই মনে করছি, আমাকে তুমি মাফ করে দিও। তখন কথাটা বললো, উনি আমার মাথায় হাত দিয়ে বললো, মা তুমি একদিন অনেক সুখী হবা, বলে চলে গেল। তো আমার ভাই আপনার কাছে, মানে আপনার গল্পগুলো তো আমি শুনি, আমার বিশ্বাস করেন, মানে এই কথাগুলো তো কাউকে বলা যায় না। আর আমাকে দেখলে কেউ বিশ্বাস করে না। আমাকে কেউ যখন জিজ্ঞেস করে তোমার কি আছে, আমি বলতে পারি না যে আমার কেউ আছে। আর তখন অনেক অনেক ধরনের কথা বলে যে সবাই আছে। একদিন একটা জায়গায় অফিসে জব নিতে গেছি, বলতেছে যে তোমার ফ্যামিলি থেকে কে আছে? আমি বলতেছি কেউ নেই। তখন বলতেছে নিশ্চয় কোনো খারাপ কাজের সাথে যুক্ত হয়েছে, ফ্যামিলি ফালাই দিছে। তখন আমি কিছু বলতে পারি। তারপরে আমার কাছে কোনো কাগজপত্র ছিল না,
আর আমি 2015 সালে ভোটার হওয়ার পরে যখন বাংলাদেশে আসি, আমার নানা আমাকে ভোটার বানাতে দিতেও রাজি হয় না। ওনাকে আমি টাকা সাথে যে আমার ভোটার আইডি কাগজটা খুব দরকার, জন্ম নিবন্ধনের কাগজটা খুব দরকার, চাকরি বাকরির জন্য উনি দেওয়ার জন্য রাজি হয় না। তো আমি এই কথাগুলো রানাকে বলি যে রানা এরকম ওনার সাথে আমি দেখা হয়েছিল, কি বলছে উনি আমার বাবাই না। বলতেছে দেখো তোমার হচ্ছে টাকা তুমি ভুলা যাও, যা হওয়ার হয়েছে, আমি তো আছি তোমার পাশে। এরকম করতে করতে লাস্ট পর্যায়ে যেটা হয়, প্রতিদিনই বাসায় আসে, খাবার খরচ সবই দেয়, কোনো রকম দিন যায়। ও আমাকে বলে রিপা পার্লারের কাজটা শিখো। ওকে বলতেছে যে তুমি আমাকে যদি ভালোই বাসো তাহলে আমার কোনো কাবির নামা টাকা চাই না, বাট তুমি আমাকে একটা সত্যি সত্যি স্বীকৃতি দাও। এই নাজায়েজ সম্পর্কটা মানে একটা ভেবে আমি নষ্ট করলাম, মানে এই সম্পর্কটা রাখার কি মানে আছে। তো ওর বন্ধু ছিল, তো আমাকে একদিন হঠাৎ করে বলতেছে রিপা, এটা 2018 সালের ঘটনা, রিপা আমার একটা কাজ আছে, আমার খুব ইম্পর্টেন্ট কাজ আছে। আমি ওকে সুন্দর করে জুতা টুটা পরাই দিলাম, শার্টটা বুতুমগুলো লাগাই দিলাম। পরে ওর বন্ধু বলতেছে রিপা তুমি যারা অন্ধবিশ্বাস করো সেটা আসলে তোমার বিশ্বাসের যোগ্য না, তোমাকে ঘরে রেখে আসছে বাট অন্য মেয়ে নিয়ে থাকতেছে। তখন আমি ওর বন্ধুর বাসায় যাই রাত 1টার সময়, হাইটা যা দেখি মেয়েটা ওর কোলের পা দিয়ে রাখছে, ওখানে বিয়ার টিয়ার সিগারেট অনেক কিছু রাখা আছে, আর ওর ফোনগুলো বন্ধ, আর একটা ফোন ওই মেয়ের হাতে। তো আমি যাই স্তব্ধ হয়ে গেছি, কি বলবো ওনাকে। তো উনি ওখান থেকে তখন উঠে নাই, বাট ওর বন্ধু যে বসছিল উনি যখন কথা বলতে আসছে আমি ওনাকে জড়া ধরা মানে ফুলের পড়ে গেছি, কান্না করে দিছি যে আমি এটা কি দেখলাম, যাকে আমি এত সম্মান করি মানে পূজা করি, তার পা ধোয়া পর্যন্ত আমি পানি খাইছি, তাকে আমি কখনো ঠকাই নেই, কখনো মিথ্যা কথা বলি নেই, কখনো পরপুরুষের সাথে মিশি নেই, কখনো কারোর সাথে ওইভাবেই করি নেই, কিন্তু সে ঠিকই আমাকে বাসায় রেখা অন্য মেয়েদের সাথে থাকতো। তখন সে বের হলো না, ওখান থেকে উঠলো না। তখন আমি ভাবলাম যে আমি মরে যাব, আমার কষ্ট মানে তখন আমি বুঝলাম যে কষ্ট কাকে বলে। কষ্ট যে জিনিসটা মানে এত দিনের কষ্টগুলোর থেকে মানে ওই দিনটা মানে আমার স্বামী হিসেবে তাকে যে আমি করি মানে এটার থেকে মানে বড় কষ্ট আমার কাছে কিছু মনে হয় নাই। তো সারা রাত আমি বৃষ্টিতে ভিজা বাইরে দাঁড়ায় থাকি গেটের বাইরে। সকালবেলা দাঁড়ান জিজ্ঞেস করে কি হয়েছে, আমি বলে আমার হাজব্যান্ড একটা বাইরের মেয়ে নিয়ে আসছে টাকা দিয়ে, এই বাসায় এনে থাকতেছে। তো আমাকে মারতে মারতে বাসায় নিয়ে আসে, আসার পরে বলে তোর সাথে আমার সম্পর্ক শেষ, তুই এবার যা মন চায় তুই তাই করগা, তুই আর আমাকে কোনদিন ফোন টোন দিবি না, আমার কাছে আসার চেষ্টা করবি না। আর বলতেছি যে আমাকে তুমি মাফ করে দাও, আমি আসলে সহ্য করতে পারি নাই, আমার ভুল হয়ে গেছে। বাট তুমি আমার মিথ্যা স্বপ্ন কেন দেখেছো, আমি তোমাকে কি সুখটা দিতে পারি নাই যার কারণে তুমি টাকা দিয়ে মেয়ের কাছে যায় থাকো, তুমি তার সাথে থাকতেছো, আমাকে বললো কাজ আছে। এরকম করতে হতে আমার সাথে ওর সাথে একটা দূরত্ব তখন থেকে সৃষ্টি হয়, আমার বিশ্বাসটা ভেঙে যায়। তো তখন যখন ও নেক্সট আমার গায়ে হাত দেয় আমার কাছে বিষের মতো লাগে যে এই হাত দিয়ে অন্য একটা মেয়েকে স্পর্শ করছে, আমি ওর সাথে থাকবো না। এরকম করতে করতে মারামারি, ও আমাকে মারতে শুরু করে, আমার সাথে বাজে বাজে কথা বলে, তুই তো এই ছিলি সেই ছিলি, তোর সাথে এত ঘটনা ঘটছে, তোর বাপ মা নাই, বংশ পরিচয় নাই, তোর মতো মেয়েকেই আমার বউ হইতে পারে। আমি বলছি এই স্বপ্ন তো আমি কখনো দেখিও নাই, আমি তোকে বলিও নাই, তুই বলছিলি, আমি তোকে বলছি। তো লাস্টে একটা মেয়ের সাথে ওর পরিচয় হয়। ওই মেয়েটার জন্য ও আমাকে শ্যামলীর রিহ্যাব সেন্টারে দিয়ে আসে 4টা মাস, এখানে পাগলা করতে টাকা দিয়া ও আমাকে অ্যাডিট বলে রেখে আসে, বন্দি করে রাখে জেলখানার মতো। জেলখানা তো ভালো, বাইরের আলো বাতাস দেখা যায়। ওই মেয়ের সাথে প্রেম করার জন্য মানে ওর আউট অনেক মেয়ে ছিল, ওরাও বলতো যে এটা আমার ভালো লাগে, এটা আমার পেশা, ঠিক আছে। তো আমার আর কিছু বলার ছিল না। তো অন্য মেয়েদের সাথে থাকার জন্য যে আমাকে 4 মাস বন্দি করে রাখছে, এই কষ্টটা আমি সহ্য করতে পারিনি। বন্দি করে রাখার পর আমি দেখতেছি আমার সাজানো সংসারটার মধ্যে আমার বেডরুমে আমি বাইরে দাঁড়া রয়েছি, আমার সামনে ওই মেয়েটার সাথে ফিজিক্যাল করতেছে। আমি তখন খুব কষ্ট পাইছি, কিন্তু ওকে আমি খুব ভালোবেসে ফেলছি। আমি জানি না যে ভালোবাসা কিনা, তবে ওর জন্য আমার খুব খারাপ লাগে, ওর সাথে কথা বলতে ইচ্ছে করে, ওর কাছে যাইতে ইচ্ছে করে। তো ওই মেয়েটাকে নিয়ে থাকে, বলে ওর সাথে আমার টাকা লেনদেন আসতে, রিপা তোমার জন্য আমি অনেক করছি, বাট এখন তুমি আমার মুক্তি দাও। একটু থামাচ্ছি দীপা, সরি, আমি আসলে গল্পের মধ্যে ইন্টারাপ্ট করতে চাইছি না, কিন্তু আমার কোয়ারি আছে। আমি গেসই করছিলাম যে সম্পর্কটা এরকম একটা জায়গায় যেতে পারে, কিন্তু আপনার বাবা যখন এতক্ষণ পর্যন্ত আমরা যাকে বাবা জেনে এসছি এই লোকটাকে, সে যখন তার বললো যে না তুমি আসলে আমি তোমার বাবা না, তখন তো আপনার অন্তত একটা জায়গায় গিয়ে জিজ্ঞেস করার উচিত ছিল যে আপনার আসলে বাবাটাকে, এবং সেই জায়গাটায় কেবলমাত্র আপনার নানা এবং নানি। আপনি কি জিজ্ঞেস করেছিলেন এরপরে গিয়ে? হ্যাঁ করছিলাম বলতে কি আমি আসলে ভাইবে দেখলাম বিষয়টা যে সত্যি ওনাকে তো আমি নিজে থেকে চিনতাম না, বা উনি আমাকে নিজে থেকে চিনতো না। হ্যাঁ। ওনার কথাটা তো অতিও বাস্তব যে আমার আঙ্কেল আর আমার নানা এনে ওনার হাতে আমাকে দিয়ে গেছিল হ্যাঁ। যে এটা তোমার বাবা। হ্যাঁ।
তো দোষ যদি থাকে অ্যাকচুয়ালি দোষটা কিন্তু তাদের, মানে অপরাধী কিন্তু আমি তাকে ভাবছি, বাট সে আমার চোখে আঙুল দিয়ে দেখাই দিচ্ছে বিষয়টা। হ্যাঁ। তো আমি নানাকে যে জিজ্ঞেস করি, তখন সে আমাকে ডাইরেক্ট বলে যে তোমার ভাইকে আমরা পালন টালন করছি, তোমরা কি আমি জানি না। সেও একই কথা বলে যে আমাদের কাছে কখনো আর আসবে না। সিম টিমটা মানে ফোন নাম্বার যে সেটা মাঝে মাঝে ফোন দিতাম, সে নাম্বারটা পর্যন্ত চেঞ্জ করে ফেলে আমার নানা নানি। আমাকে এক কথা বলে যে তোমার ভাইয়া হচ্ছে আমাদের বাসায় কাজ করতো, আসলে তোমরা কি আমরা জানি না, ঠিক আছে, আর আমাদের বারবার এইভাবে আসবা না, তাহলে পুলিশে কমপ্লেন করবো। বাট ওই যে সাংবাদিকটা আমার সাথে ফার্স্ট ফিজিক্যাল করছিল, ও আমাকে বলে তোমার নানা নামে মামলা করো রিপা, মামলা করো, তোমার মার যে সম্পত্তি আছে ওখান থেকে তুমি সম্পত্তি পাবা, প্লাস বাপ চাচা সব আত্মীয় স্বজন দেখবা, অটোমেটিক বেরিয়ে আসবে। আমি তখন বললাম যে হ্যাঁ, আমি এতগুলো বছর এত কষ্ট করছি, যেখানে তার স্বীকৃতি দেয় নাই, নিজে থেকে পরিচয় দেওয়ার প্রয়োজন মনে করেন নাই, ভালোবাসে নাই, এই ঝামেলা টামেলা করতে যায় শুধু শুধু পুলিশের ফেস হবো। আমি আর চেষ্টা করিনি তাদের কাছে যাওয়ার জন্য, তাদেরকে খোঁজার জন্য। আজ থেকে কতদিন হয়ে গেছে, বছর খানিক হয়ে গেছে, আর মানিকগঞ্জের দিকে পা রাখিনি, আর কথা হয় নাই, আর দেখা হয় নাই, আর খোঁজার চেষ্টা করিনি। আমি খুঁজে কখনো কিছু পাইনি, যা পাইছি তা নিতে আমার বুকে অনেক কষ্ট হয়, আমার বুকে জায়গা থাকে না। না না, ও হচ্ছে, এটা কয়েক মাস আগের ঘটনা, 2018 শেষের দিকে আর কি। আমি বের হই হচ্ছে 9 মাসে বের হই। তো বাসায় না আমাকে রাখে, মানে রিহাব সেন্টার থেকে নিয়ে আসে শ্যামলী থেকে। তো নিয়ে আসার পরে আমাকে রাখে আমার সামনে, আমি পাশের রুমে থাকি, 2 রুমের ফ্ল্যাট, আমি ফ্লোরে থাকি। ওই মেয়েটার সাথে ফিজিক্যাল রিলেশন করে, জোরে জোরে কথা বলে, এগুলো আমার শুনতে হইলো শেষ পর্যন্ত, যেটা আমি কখনো ভাবতেই পারি না একটা অন্য মেয়ের সাথে ওকে আমি দেখতে পারবো, সহ্য করতে পারবো। তো আমি শুধু সিগারেট খাই, সারা রাত সিগারেট খাই। আমি কি করবো, আমি ভাইবা পাই না, মৃত্যু তো আমাকে নেবে না। তো আমি ওর কাছে অনেক কান্নাকাটি করি যে সোহাগ, এরকম কিছু যদি তুমি করো তাহলে কেন আমার সাথে এরকম করলে, কেন আমি মিথ্যে স্বপ্ন দেখলাম, আমার জীবনটা সম্বন্ধে তুমি তো সব জানতা। যাই হোক, এখন আর অত কষ্ট লাগে না, অত খারাপ লাগে না এখনো। তারপর আমাকে 1000 টাকা দিয়ে বলে তোমার ব্যবস্থা তুমি করো, আজকে থেকে তোমারটা তুমি দেখো, আমি তোমার দায়িত্ব আর নিতে পারবো না। এটা কয়েক মাস, 3 মাস আগের কথা বলতেছি। আচ্ছা। আমি আবার 1000 টাকা নিয়ে ওই ভাইয়াটার কাছে যাই, ওই সাংবাদিক ভাইয়াটার কাছে। ওনার এক ফ্রেন্ডের পরিচিত ছিল, টেকনাপ বলছি যে কি বলে ওটা, ঈশ্বরদী, পাবনা ঈশ্বরদী, রূপপুর মোড়ের ওখানে আমি যাই, ওখানে আমি থাকি ওনার ফ্রেন্ডের বাসায়। তো মাসখানিক থাকি, যে ঢাকায় থাকা ঘর ব্যবস্থা হলে, চাকরি বাকরি হলে আমাকে নিয়ে আসবে। তো 10-15 দিন থাকার পরে একটা পার্লারে চাকরি ঠিক করেন, পরে উনি আমাকে নিয়ে আসে, আর ওর সাথে আমার ওখানে শেষ কথা হয়। আর এখন আমি চাকরি করতেছি, একটা পার্লারে জব করছেন। এখন আমি মোটামুটি ভালো আছি। আমার কষ্টটা শুধু এই জায়গায় যে আমার যে লাইফটা, এতগুলো মানুষের সাথে আমি পরিচিত, কিন্তু আসলে আমি কাউকে চিনলাম না। আর আমি কে এটাই আমি জানি না। এটা আমার সব থেকে বড় কষ্ট ভাইয়া। সমাজের জন্য যেটা আপনাদের ভালো ড্রেস আপ ছাড়া রাস্তায় চলা যায় না, কেউ কথা বলে না, ভালো ড্রেস আপ না পড়তে পারলে কোনো রেস্টুরেন্টে যা বসলে আপ্যায়ন করে না, সুন্দরী না হলে কোনো ছেলে রিলেশন করে না, বাবা মা না থাকলে কোনো ছেলে বিয়ে করে না। মানে কারো বউ হওয়ার জন্য ফ্যামিলি থাকার দরকার, শিক্ষাগত যোগ্যতা থাকার দরকার, বাবা মা থাকার দরকার। আমার বউ হওয়ার শখ নাই, মিটে গেছে। কিন্তু মানুষ হিসেবে ভাইয়া ইদানিং আমি এই বিষয়গুলো নিয়ে না খুব কষ্ট পাই। আপনার গল্পগুলো যখন শুনি, কালকের গল্পটা আমি শুনছি, তো প্রত্যেকটা মানুষের জীবনে কষ্ট থাকে, সুখ থাকে, মানে আলো অন্ধকার নিয়ে জীবনটা। কিন্তু আপনি কি আমাকে একটু বলবেন যে আমার জীবনে রাতের অন্ধকার আছে, দিনের আলো আছে, আল্লাহ আমার জীবনে আলোটা দিছে কোন জায়গায়? এক্স্যাক্টলি। আমি এইখানে এসেই হয়তো গল্পটা, এই প্রশ্নের জায়গাটার জন্যই হয়তো আজকে আপনি জীবন গল্পে এসেছেন। আচ্ছা, মানুষের মনে না হয় দয়া থাকে না ভাইয়া? মানে আমি আজকে বললাম, মনে হয় যে আমার বুকটা অনেক হালকা হয়েছে, যে আমার কথাগুলো এত ধৈর্য ধরে কেউ শুনলো। ভাবি কাউকে বলতে পারলাম, কিন্তু আমি মাঝে মাঝে খুব নামাজ পড়ি, আল্লাহর কাছে তাহাজ্জুদ নামাজ পড়ি, আমি ওই করি। আমি এখনো বলি যে আমি জানি না আসলে আমার বাবা মাকে, আর আমি মনে করি যে আমার বাবা মা কখনোই খারাপ হইতে পারে না, কেননা এখনো আমি আল্লাহর পথে থাকার চেষ্টা করি, সৎ পথে থাকার চেষ্টা করি। আর আমি যদি একটা খারাপ মানুষের সন্তান হইতাম, তাহলে অবশ্যই তার কিছু বৈশিষ্ট্য আমার ভিতরে থাকতো। আমি মনে করি মানুষ হিসেবে আমার মনটা যথেষ্ট ভালো, আমি কখনো কারো ক্ষতি চাই নাই, আজও চাই না, আমার শত্রুরও চাই না। আল্লাহকে বলি যে তারা যেখানে থাকুক ভালো থাকুক, আর কোনো বাবা মা যেন, অন্তত কোনো মা যেন সন্তানকে এইভাবে যেন একা ছেলে না দেয়। দরকার হলে তারা যেন বিষ খাওয়া মায়েরা তারপর অন্যজনের সাথে বিয়ে করে, কিন্তু এইভাবে বাবা মার কাছে, আত্মীয় স্বজনের কাছে ফেলে রেখা
সন্তানের জীবনটা যেন নষ্ট না করে। এটা আপনার মেসেজ। কিন্তু জি, আল্লাহর কেন আমার প্রতি একটু দয়া হয় না ভাই বলবেন? সে তো অনেক মহান, দয়ার সাগর, অনেক কথা শুনি তার সম্বন্ধে। আমি তো জানা মতো ভাইয়া যাই না, শুনি না কখনো কারো 10 টাকা চুরি করিনি। এখনো অনেক ঈদ যায় যে আমি ভালো জামা পরতে পারি না, কোথাও যাইতে পারি না, আল্লাহর প্রতি কোনো অভিযোগ করি না, কিন্তু আল্লাহ কেন আমার প্রতি একটু দয়া করে না? আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিচ্ছি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে এরকম যে সৃষ্টিকর্তা নিশ্চয়ই আপনাকে ভালোবাসেন। হ্যাঁ, আপনার হয়তো না পাওয়া আছে, আপনার হয়তো কষ্ট আছে, এবং আপনার অনেক অভিযোগ আছে। সেই অভিযোগগুলো প্রত্যেক মানুষের জীবনেই কম বেশি আছে। আপনি এর চেয়েও খারাপ অবস্থায় থাকতে পারতেন না? আপনি এখন যে অবস্থায় আছেন, ধরেন আপনি জানি আমার চাইতে অনেক বেশি খারাপ অবস্থায়, বা আরো 10 জন মানুষ যে অবস্থায় আছে তার চেয়েও অনেক বেশি খারাপ অবস্থায় আছেন, কিন্তু এর থেকেও তো আপনি আপনার জায়গা থেকে বলেন, এর থেকেও তো আপনি ভয়ঙ্কর রকমের একটা খারাপ অবস্থায় থাকতে পারতেন না? ভাইয়া রাস্তায় আমি একদিন একটা ভিক্ষুক দেখছি, বুঝছেন, 2টা পা নাই। তো ওর সন্ধ্যার পরে একটা মহিলা তাকে কোলে করে নিয়ে যাচ্ছে। তো আমি জিজ্ঞেস করলাম, আন্টি এটা কি হয় আপনার? বলতেছে আমার ছেলে। সেদিন আমি আল্লাহর কাছে দুহাত তুলে বললাম যে আল্লাহ, তুমি কি ওই ছেলেটার জায়গায় আমাকে রাখতে পারলা না, যে আমার মা আমাকে কোলে করে নিয়ে যেত? আমি ভিক্ষা করতাম সারাদিন, আমি না খেয়ে আসি, এটা আমার কষ্ট না ভাইয়া। আমি খাইতে পারিনি, পড়তে পারিনি, এটা আমার কষ্ট না। ঘুমাইতে পারিনি, এটা আমার কষ্ট না। আমার কষ্ট হলো এই জায়গায় যে এতগুলো মানুষের মাঝে কোনো মানুষের আমার খুব জানতে ইচ্ছা করে ভাই আমি কে, বা আসলে আমার বাবা মা কে ছিল, মানে এইগুলো জানতে ইচ্ছা করে, বা কেন আমার কেউ আপন কেউ নাই। মানে কষ্টটা আমার এই জায়গায় যে আমার আপন বলতে কেউ নাই, আমার ব্লাড রিলেশন বলতে কেউ নাই, আমার পরিচয় দেওয়ার মতো কেউ নাই, আমার যাওয়ার মতো কোনো জায়গা নেই। দীপা। সো দীপা বয়স কত এই মুহূর্তে? 30+। 30+। জন্ম জেলা কোথায়? সিরাজগঞ্জে। দীপা 30+ এজ এবং সিরাজগঞ্জে। সো দীপা, আপনি শুরু করেন, কোথা থেকে বলবেন? আমরা 4 ভাই 4 বোন, আমি ফ্যামিলিতে সবার ছোট। বাবা কি করতেন? বাবা ডক্টর ছিলেন, ভিলেজ ডক্টর। তো আমার যখন জন্ম হবে, আমি যখন পেটে ছিলাম, আমাকে মানে আমার মা চাচ্ছিলেন না আমার জন্ম হোক। আমাকে নষ্ট করার জন্য অনেক কিছু ট্রাই করেছেন, কিন্তু হয়নি। তারপরেও আমার জন্ম হলো। তো আমি বড় হওয়ার পরে যেটা শুনলাম, মা প্রায়ই আমাকে বলতেন যে তোর জন্মের সময় তোকে চেয়েছিলাম মেরে ফেলবো, তুই যখন তোর জন্ম হয়নি তখনও ট্রাই করতাম, তারপরে জন্মের পরেও ভাবতাম যে অনেক মানে তার জানা একটা কাহিনী আছে যে কার যেন অনেক বাচ্চা ছিল, তো লাস্টে যে বাচ্চাটা হয়েছে ওটাও মেয়ে। তো মেয়ে হওয়ার পরে ওনাকে ওই বাচ্চাটাকে বারবার গোসল করতে করতে তখনই মেরে ফেলেছিল। তো মা আমাকে প্রায় এই কথাটা বলতেন যে আমি এটাও ভেবেছিলাম যে তোর জন্মের পর আমি এরকম করে তোকে মেরে ফেলবো। তো ছোটবেলা থেকে আমি খুব অবহেলা নিয়ে বড় হয়েছি ফ্যামিলিতে। মানে কেন অবহেলা নিয়ে বড় হয়েছে? মানে অনাকাঙ্ক্ষিত ছিলাম এজন্য। দাঁড়ান, আমি যেটা বোঝা যাচ্ছি যেটা হলো যে আপনি 2 ভাই 2 বোন, আপনারা? আমরা 4 ভাই 4 বোন। 8 ভাই বোনের সংসার। জি। এবং সবার ছোট হচ্ছে? সবার ছোট। অনাকাঙ্ক্ষিত ছিলেন যে কারণেই, মানে আপনি সবার ছোট যেহেতু অনাকাঙ্ক্ষিত চাননি, আপনার মা চায়নি আপনি হন, যে কারণে আপনার প্রতি আচরণটা ভালো ছিল না। কিন্তু আমার বাবা নাকি আমাকে ভালোবাসতেন। তো আমি জন্মানোর পরে মানে আমার বাবার ইনকাম নাকি বেড়ে যায় অনেক। বাবা যে পেশাতে ছিলেন ওটা ইনকামটা বেড়ে যায়, এবং ওই বছর নাকি আমাদের জমিতে অনেক ফসলও বেশি হতে থাকে। তা এজন্য আমার বাবা অনেক বেশি ভালোবাসতেন আমাকে। মায়ের চেয়ে বাবা সন্তান রহমত এটা বলা হয়, এটা আমাদের ধর্মে আছে। মানে মায়ের চেয়ে আমার বাবার কাছে আমি বেশি আদর পেতাম, বাবা আমাকে বেশি ভালোবাসতেন। তারপর আমি মানে ছোটবেলা থেকেই আমার হচ্ছে পা ব্যথা করে, হাত পা ব্যথা করে, টনসিল ফুলতো। তখন ওই যে বাবার যে ওষুধ ছিল ওই ব্যথার ওষুধটা মাঝে মাঝে খাইয়ে দিতেন। তখন একটু কম মনে হতো, আবার কয়েকদিন পরেই হাঁটতে পারতাম না, মানে একটু বেশি হাঁটলেই পা ব্যথা করতো। তারপর হাঁটা ছাড়াও বেশি ব্যথা করতো, এরকম হাত পা ফুলে যেত, ঘন ঘন টনসিল ফুলতো। তো এটা নিয়ে অনেক দিন আমি মানে অসুস্থ ছিলাম, অনেক দিন ভুগেছি এটাতে। মানে তখনও জানতাম না যে এরকম কোনো অসুখ আছে। তারপর এমনি বাবার ওষুধ খাওয়াতেন আমাকে, মানে তখন তো বাবা 94-এ মারা যান। তারপর আমাদের ওই পেশাটা মা দেখতেন, মানে গ্রাম্য চিকিৎসক হিসেবে মা ছিলেন। তো মা আমাকে ওষুধ খাওয়াতেন। তারপর একদিন ডক্টরের কাছে নিয়ে যাওয়া হলো আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ওখানে একজন ডক্টরকে দেখানো হলো, উনি বললেন শিশু হসপিটালে নিয়ে যেতে। তো ওখানে যাওয়ার পরে ব্লাড টেস্ট করা হলো, উনি বললেন যে রিউমেটিক ফিভার। এবং ওইটা এমন একটা পর্যায়ে চলে গেছে, মানে জীবাণুর মাত্রাটা এত বেশি যে ডাক্তার বলছেন যে এর আগে কোনো পেশেন্টের শরীরে এতটা জীবাণু পাননি আমার যতটা পেয়েছিলেন। ওকে।
তো ওখানে 5 বছর ট্রিটমেন্ট করা হয়। বয়স কত তখন আপনার? আমার বয়স কত আমার মনে নেই। আপনি স্কুলে পড়তেন ওই সময়টাতে? স্কুলে পড়তাম বা পড়ার আগে থেকেই তো অসুস্থ শুরু হয়ে ছিলাম। গেছে, তার ওই অবস্থায় আপনার স্কুলে যেতে হয়েছে? জি। তারপর আমি ওখানে ট্রিটমেন্ট করতে থাকি। তো একটা পর্যায়ে এসে মানে এত বেশি পরিমাণ ওষুধ খেতে হতো আমাকে, প্রতিদিন 13-14টা ট্যাবলেট খেতে হতো। আর মাসে 1 মাস পর পর 12 লাখ পাওয়ারের একটা ইনজেকশন ছিল, ওইটা আমার শরীরে পুশ করা হতো। এবং ওই ইনজেকশনটা এত বেশি পাওয়ারফুল ছিল যে 1 মাসে যে পাশে নিতাম তারপরের মাসে ওইটা অন্য পাশে নিতে হতো, কোমরে ওইটা ইউজ করা হতো, পুশ করা হতো। তো ওইটা যদি পরপর 6 বার এক পাশে পুশ করা হতো তাহলে ওই সাইডটা পঙ্গু হয়ে যেত। মানে এতটাই পাওয়ারফুল ছিল ওইটা। তো আমার ট্রিটমেন্ট করা হচ্ছে, কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না, ধীরে ধীরে বেশি হয়ে যাচ্ছে। তো আমি তো তখন ক্লাস 3 থেকে আমি প্রাইমারি স্কুলে ক্লাস 3 পর্যন্ত পড়াশোনা করেছি। তারপর আমাদের গ্রামে মাদ্রাসা ছিল, আমাকে মাদ্রাসায় দেয়া হলো, ক্লাস 4-এ ভর্তি করে দেয়া হয়েছিল। তো আমি মানে ধীরে ধীরে পড়তাম, কোনো কিছু মনে রাখতে পারতাম না। ওষুধ খাওয়ার জন্য আমি ওই মানে পড়াশোনা করছি, খুব আগ্রহ ছিল আমার। আমি যখন পড়তে বসছি হয়তো একটা লাইনের শুরুতে পড়তাম, পরে লাইনের শেষে যে ফার্স্টের কি ছিল ওইটা আমি বলতে পারতাম না। মানে আমার কোনো কিছুই মনে থাকতো না। আচ্ছা। আর তখন মানে আমার মনে আছে আমি যখন ক্লাস 8-9-এ পড়ি, 8-এ পড়ি যখন, তখন মানে আমাদের যে উপজেলাতে যে ডাক্তারকে দেখানো হতো উনি বলেছিলেন যে আমার 2টো কিডনি এবং হার্টের ভাল্বটা একদম ড্যামেজ হয়ে গেছে। আর ওই সময়টা আমাদের গ্রামের অনেকেই রিউমেটিক ফিভারে মারা যায়। তো ভাইয়া তখন, বড় ভাইয়া ঢাকাতে জব করেন, ভাইয়া একদিন বাড়ি গিয়েছেন, মা তখন খুব কান্নাকাটি করছেন যে ওর এরকম অবস্থা। অনেকেরই তো শুনেছি ঢাকাতে নিয়ে ট্রিটমেন্ট করে ভালো হয়েছে, তো ওকে একবার ঢাকাতে দেখানো যায় না? তারপর ভাই আমাকে ঢাকাতে নিয়ে আসেন 99-এ। আচ্ছা। তারপর ঢাকাতে আমার ট্রিটমেন্ট শুরু হয়। আমার উপজেলাতে 5 বছর ওখানে ট্রিটমেন্ট করার পরে যখন একদমই খারাপ অবস্থা, কোনোভাবে ডেভেলপ হচ্ছিল না, তখন আমাকে ঢাকাতে নিয়ে এসে ট্রিটমেন্ট শুরু হয়। তারপরে এখানেও সেম অবস্থা, আমার অনেক ওষুধ খেতে হতো এবং প্রতি মাসে আমাকে ইনজেকশন নিতে হতো। আর প্রতি মাসে আমাকে এখানে চেক আপ করানো হতো। তো ভাইয়া প্রতি মাসে আমাকে ওষুধ কিনে দিতেন এবং মাস শেষে যদি কোনো একটা ওষুধ কিনতে হতো, মাকে যদি বলতাম যে মা আমার ওষুধটা শেষ হয়ে গেছে, আমার ওষুধ কিনতে হবে, মা খুব রাগারাগি করতেন, বলতেন যে এত মানুষ মারা যায়, তুই মরতে পারিস না, তোর জন্য আমার সংসারে কোনো আয় উন্নতি হচ্ছে না, তোর পিছে যত টাকা খরচ করি এটা যদি আমি জমা করে রাখতাম তাহলে আমার অনেক কিছু করতে পারতাম আমি এই টাকাটা দিয়ে। উইথ ডিউ রেসপেক্ট, আমি এখানে একটা কথা বলি, মাদেরকে নিয়ে দুনিয়াতে আসলে কোনো আলোচনাই হয় না, সমালোচনাই হওয়া উচিত না। জি। এটা মারা যে খুব ইন্টেনশনালি করেন তাও না, তবে এটা ঠিক যে এটা ইম্প্যাক্ট ক্রিয়েট করে, কারণ ওই বাচ্চা কিন্তু ওই সময় বোঝার কথা না। মা হয়তো রাগে কষ্টে অন্যান্য চাপের কারণে এই ধরনের কথা বলেছেন, কিন্তু এটা ঠিক যে আমরা তো সবাই বড় হয়েছি, আমরা ওই বয়সটাকে যদি একটু বোঝার চেষ্টা করি যে মা আমাকে কেন এরকম ব্যবহার করবে, মা আমাকে কেন এই কথাটা করবে। ছোটবেলায় মার হাতে মার খায়নি এরকম বাচ্চা খুব কমই আছে। হ্যাঁ, কিন্তু ওই যে মার খেলে যে নিজের ভিতরে এক ধরনের খারাপ লাগাটা তৈরি হয় বা এটা খুব এক্সট্রিম লেভেলে যে খুব বড় রকমের একটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে, এইটাও একটু মাদেরকে চিন্তা করতে হবে এবং প্যারেন্টাল সাইড থেকেও একটু চিন্তা করা উচিত। হ্যাঁ, কিছু কিছু বাচ্চা থাকে একবারে বিয়ন্ড কন্ট্রোল, অনেক সময় দেখা যায় কিছু বলা যাচ্ছে না, তখন রাগে ক্ষোভে অনেক ধরনের বাজে কথা বলে ফেলে এবং যেটা হয়তো তার মনে একটা ইম্প্যাক্ট তৈরি করে। তবে এটা ঠিক যে আপনি যেটা বলছেন সেটা খুব দুঃখজনক। তবে আমি কেন জানি বলতে চাই যে আসলে মা তো মা হয়তো ওইটা মিন করে বলেননি। যাই হোক, বলেন তারপর। তবে আমার আপুকে আমার চেয়ে বেশি ভালোবাসতেন, এগুলো চোখে লাগে খুব। হ্যাঁ, মানে মা বলতেন যে আমার যে সন্তানরা আছে তাদের মধ্যে আমি আমার বড় ছেলেকে সবচেয়ে বেশি ভালোবাসি আর সেজো মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসি। এনাদের দুজনকে নাকি মা আল্লাহর কাছ থেকে চেয়ে এনেছেন, এরকম বলতেন। তো আমি মানে ওই অসুস্থ থাকতাম। আর মানে ফ্যামিলিতে ছোট হলে ছোটরা সবসময় বেশি সাপোর্ট পায়, সবকিছু বেশি পায়, এটা আমি কখনোই পেতাম না। তো মা বলতেন যে তুমি তো হাঁটতে পারো না, তোমাকে বাহিরে দেব কি করে, তোমাকে এই গ্রামের মাদ্রাসাতেই পড়তে হবে। তো পড়তাম, আমি খুব আগ্রহী ছিলাম পড়াশোনাতে, যদিও ভালো স্টুডেন্ট ছিলাম না। আমার স্কুলে যখন পড়তাম ওই 7, 8, 5-এ আমার বই ওইভাবে কিনে দেওয়া হতো না, আমাকে যে যতগুলো সাবজেক্ট আছে সবগুলো বই কিনে দিবে এইভাবে দিত না।
মানে আমার প্রতি কারো কোনো আগ্রহ ছিল না। পরে হচ্ছে আমাদের গ্রামে যে ফ্রেন্ডরা ছিল ওদের কাছ থেকে আমি বই নিয়ে নিয়ে পড়তাম, এবং শর্ত ছিল যে পরীক্ষার দিন ওদেরকে দেখাতে হবে। ওদের কাছ থেকে বই নিয়ে পড়তাম। আমি পরীক্ষার সময় একটা ছিটে 3 জন করে বসা হতো, আমি মাঝখানে বসতাম আর 2 জন 2 পাশে বসতো, ওরা আমারটা দেখে দেখে লিখত। আমি যখন এসএসসি পরীক্ষা দেই 2001 সালে, 2টো সাবজেক্টে ফেল করি, আরবিতে এবং অঙ্কতে। ফেল করার পরে 2002 সালে আমি আবার 2টো সাবজেক্ট পরীক্ষা দেই। পরীক্ষা দেওয়ার পরে তখন আবার আমি অঙ্কে পাশ করি, আরবিতে ফেল করি। 2002 সাল থেকে একটা নিয়ম চালু ছিল যে কেউ এক সাবজেক্টে ফেল করলে কলেজে ভর্তির সুযোগ পাবে। তো আমাকে কলেজে ভর্তি করে দেয়া হয় যে ইয়ার লস দিব না, তুমি কলেজে ভর্তি হও। তো কলেজে ভর্তি হলাম, হওয়ার পরে 1 বছর ক্লাস করলাম। আমি আবার এসএসসি পরীক্ষা দিলাম, আমি আবারও একটা সাবজেক্টে ফেল করলাম। ফেল করার পরে আমার কলেজের ভর্তিটা বাতিল হয়ে গেল। মানে কয়বার ফেল করলেন পরপর? 3বার। 3বার ফেল করলেন? 3বার ফেল করলাম। মানে এমন যে ছিল যে আপনি পড়াশোনা করতেছেন কিন্তু আপনি মনে রাখতে পারতেছেন? আমি মনে রাখতে পারছি না। আচ্ছা। আমি খুব পড়তাম, মানে সব সময় হয়তো বসে কোনো কাজ করছি, আমার পাশে বইটা খোলা আছে, আমি পড়ছি। মানে ও চেষ্টা করছে কিন্তু গিভ আপ করে নাই, ফেল করে যাচ্ছে কিন্তু সে আমি হাল ছাড়েনি। তারপর যখন আমার এসএসসি রেজাল্ট হতো আমি ফেল করতাম, মা খুব বকাঝকা করতেন যে তোর জন্য আমি সমাজে মুখ দেখাতে পারি না, তুই মরে যেতে পারিস না। মানে আমার ফ্যামিলিতে আমার কাজিন যারা ছিলেন ওনারা ভালো স্টুডেন্ট। প্রতি বছর এই 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 বিশেষ সময়টা তাহলে ওর মনটা কেমন থাকতো? ও সারা বছর চেষ্টা করছে বা পারছে না। যাই হোক, আমাদের প্যারেন্টাল জায়গাগুলো ডেভেলপ করা উচিত। অনেক সময় আমি সুইসাইড করার জন্য ট্রাই করেছি, কেন জানি হয়নি। তারপরে পড়াশোনা চালিয়ে যেতাম। তো আমার ভাইয়া ভাবি দেশের বাইরে থাকতেন, ভাইয়া ভাবি মাকে চিঠি লিখতেন যে ও যে বেঁচে আছে এই তো অনেক কিছু, ওকে কখনো প্রেশার দিয়েন না, ও নিজের ইচ্ছা মতো যতটুকু পড়াশোনা করতে পারবে করবে। আবার রেজাল্টের সময় মা আবার রাগারাগি করতেন। তখন আমার সেজো কাকা ছিলেন, আমার কাকা মাকে খুব বোঝাতেন যে দেখেন ও যে আগ্রহ করে পড়াশোনা করে এই তো অনেক কিছু, ওর তো বেঁচে থাকারই কোনো কথা না। তো এইভাবে চলতে থাকে। তারপর 2003 সালে আমি এসএসসিতে আবার ফেল করার পরে মাকে বললাম যে আমি পড়াশোনা করব, তবে মাদ্রাসাতে পড়বো না, আমি মাদ্রাসার পড়াটা পারছি না, আরবিটা। তো আমি হাই স্কুলে ভর্তি হব। মা বললেন যে হাই স্কুল তো আবার দূরে, তোমাকে বাইরে যেতে হবে, তুমি তো হাঁটতে পারো না তখনও ঠিক মতো, মানে হাঁটলেই ব্যথা করে। তো তারপরে ওই সময় আমার এক রিলেটিভ একটা হাই স্কুলে জব করেন 2004 সালে। ওই সময় হচ্ছে আমাদের উপজেলাতে যে হাই স্কুল ছিল ওখানে ভর্তির ব্যাপারে আমার আপু কথা বলতে গিয়েছেন। তো ওই ভাইয়া আমাদের বাড়িতে এসেছেন, আসার পরে বলছেন যে আমার স্কুলে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন চলছে। তো আমার নামে একজন স্টুডেন্টের নাম ছিল, বলছেন যে ওই নামে আমি রেজিস্ট্রেশন করেছি, ওকে অন্য স্কুলে দেওয়ার দরকার নেই। তো আমি বললাম যে আপনার স্কুলটা তো বেশি দূরে, আমি ওইখানে যেতে পারবো না, আর আমি ওইখানে পড়বো না। ভাইয়া বললেন যে না, তোমার ক্লাস করতে হবে না, তুমি শুধু এসএসসি পরীক্ষাটা দিও। তো বললাম যে ঠিক আছে। তো তখন বইটই নিয়ে বাড়িতে পড়ি। তো আমি তো সারা জীবন মাদ্রাসায় পড়ে এসেছি, ক্লাস 4 থেকে এসএসসি পর্যন্ত। তো তখন মানে বুঝতে পারছিলাম না, অঙ্কটাও জটিল লাগে, ইংলিশটাও জটিল লাগে। 3 মাস কোচিং করলাম। কোচিং করার পরে আমি হাই স্কুল থেকে আবার পরীক্ষা দিই 2005-এ। ওখানে পরীক্ষা দেওয়া আমি আবার অঙ্কে ফেল করি। আচ্ছা। অঙ্কে ফেল করার পরে তারপর প্রাইভেট পড়তাম। মানে 4বার ফেল হলো? 4বার ফেল হলো। এসএসসি 4বার? এসএসসি 4বার। আমার গ্রামে একজন টিচার ছিলেন, প্রাইমারি স্কুলের টিচার, ওনার কাছে আমাদের ফ্যামিলি সবাই প্রাইভেট পড়তো। তো আমি স্যারের কাছে প্রাইভেট পড়তাম অঙ্ক। উনি আমাকে এমনভাবে অঙ্ক করাতেন, আমি কিছু না বুঝলেও ওই মুখস্থ করে ফেলতাম অঙ্ক করতে করতে। ওকে। তো এইভাবে আমি 2006 সালে এসএসসি পাশ করি। আপনি শেষমেশ পাশ করলেন? শেষমেশ 5বারের বার গিয়ে না 6বারের বার? 5বারের বার। 5বারের বার। আচ্ছা। 5বারের বার আমি এসএসসি পাশ করি। তো এসএসসি পাশ করার পরে আমার কখনো মনে হয়নি যে একবার ফেল করি, 2বার ফেল করছি, লেখাপড়া বন্ধ করে দেই, 3বার ফেল করেছি? না, আমার এটা মনে হতো না। সবাই যখন আমাকে নিয়ে হাসাহাসি করতো, গ্রামের অনেকেই বলতো যে ও জীবনে কোনোদিন পাশ করতে পারবে না, ও যদি কখনো পাশ করে আমার হাতের তালু দিয়ে গাছ বের হবে। একটা জিনিস মনে রাখবেন, এই মেয়েটা যে চেষ্টাটা করছে, এই চেষ্টাটা কারণে সে 5বার পর্যন্ত যেতে পেরেছে। এটাকে যেন আমরা বড় করে দেখি, 1। আর 2 নম্বর হচ্ছে যে ও যে উইকনেস ফেলটা করছে, এই ফেলটার কারণটা হচ্ছে হলো ওর ছোটবেলায় যে বিশাল রকমের একটা অসুখ হয়েছিল, সেই অসুখটা, এবং যার কারণে ওর মেমোরিটা লাস্ট করে না। মানে পড়ছে কিন্তু পড়তে গেলেও সারাদিন পড়ছে কিন্তু মনে রাখতে পারে না। ও যেটা বলছিল একটু আগে, যে একটা বাক্য পড়ে শেষ মাথায় আসতে আসতে বাক্যের প্রথমে কি আছে সেটা আমি মনে রাখতে পারি না। যাই হোক,
সেখানে আসলে কারোরই কোনো কন্ট্রিবিউশন ছিল না, নট ইভেন ফ্যামিলি। ও নিজের চেষ্টায় 5 বার গিয়েও পাশ করেছে। তারপর আমার ভাবি বললেন যে তুমি এবার এসএসসি পাশ করলে তুমি কি পড়বা? মার ইচ্ছা ছিল ডিপ্লোমাতে ভর্তি করবে। তা আমি বললাম যে মা, আমার তো সাহিত্য নিয়ে অনার্স করার ইচ্ছে, আমি যদি ডিপ্লোমা পড়ি আমি অনার্স করতে পারবো না। আমি কলেজে ভর্তি হই। ওই ফার্স্টে ফেল করার পরে যে কলেজে ভর্তি হয়ে আমি কলেজ থেকে বের হয়ে আসি, আমি এসএসসি পাশ করার পরে ওই কলেজে আবার ভর্তি হই। ভর্তি হওয়ার পরে ওই কলেজে পড়াশোনা করতাম। আগে যে স্যাররা ছিলেন 2002 সালে 2006 সালে ওই স্যাররা আছেন। তো অনেকেই তাকিয়ে থাকেন, আমার তো আগের কাহিনীটা অনেক স্যারই জানেন। তো ওই কলেজে একজন ইংলিশ টিচার ছিলেন, উনি ভীষণ ভালোবাসতেন আমাকে এবং অনেক উৎসাহ দিতেন সবকিছুতেই। উনি চাইতেন আমি ভালো কিছু করি। আর আমি ছোটবেলা থেকেই লেখালেখি করতাম, কবিতা লিখতাম। আর আমি যতবার রেজাল্ট খারাপ করেছি, এসএসসিতে ফেল করেছি, দেখা যেত তখনই আমি একটা না একটা কবিতা লিখতাম যে আমি ফেল করেছি, আমাকে হার মানা যাবে না, আমি যেন আরো ভালো কিছু করতে পারি, এটা নিয়ে আমি কবিতা লিখতাম। তো আমি যখন 2008 সালে এইচএসসি পাশ করি, আমি অ্যাডমিশন দেই অনার্সে ভর্তির জন্য। তো তারপর আমি যখন ফার্স্ট অ্যাডমিশন দেই তখন আমি অনার্সে চান্স পেয়ে যাই, কিন্তু আমার ফ্যামিলি থেকে আমাকে ভর্তি করে না, আমাকে বাহিরে রাখবে না, আমাকে অনার্সে পড়াবে না। তো তারপর ডিগ্রিতে এনে ভর্তি করে দেয়া হয় আমাদের উপজেলাতে যে কলেজ আছে ওখানে। তো আমি আমার যে কলেজে যে ইংলিশ স্যার ছিলেন, উনি এটা নিয়ে খুব মন খারাপ করেন যে তুমি চান্স পেলে, তোমার ফ্যামিলি কেমন, তোমাকে ভর্তি করলো না। তো আপু পছন্দ করে বিয়ে করেছিলেন। তো আমি যদি বাহিরে থাকি, আমি যদি এরকম কিছু করি, এজন্য ওর সব চাপটা আমার উপর আসতো। আর আমি ছোটবেলা থেকে খুব চঞ্চল ছিলাম, আমার অনেক ছেলে বন্ধু ছিল, ছেলেদের সঙ্গে আমার বড় হওয়া, ওদের সঙ্গে খেলা, রাস্তায় যে ফুটবল খেলতাম, এই অবস্থা। তো তারপর আমাকে ডিগ্রিতে ভর্তি করে দেয়। ভর্তি করার পরে আমাদের তখন ডিগ্রি ফার্স্ট ইয়ারে ইংলিশ ছিল, আমি তখন ইংলিশ প্রাইভেট পড়তাম। তো ওইখানে কয়েক মাস প্রাইভেট পড়ার পরে 1 মাস আমি প্রাইভেট না পড়ে 300 টাকা চুরি করি ওখান থেকে। বাসায় বলেছি প্রাইভেট পড়েছি, কিন্তু আমি না পড়ে ওই টাকাটা চুরি করি। ওইটা দিয়ে আমি আবার রিঅ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করি। ফর্ম ফিল আপ করে আমি চুরি করে পরীক্ষা দেই। পরীক্ষা দিয়ে ওইখানে আবার আমি চান্স পেয়ে যাই। চান্স পাওয়ার পরে বাসায় যেয়ে সবাইকে বলি যে আমি আবার চান্স পেয়েছি। তো মা বলছেন যে তুই চান্স পেয়ে সবাইকে বলছিস, তোকে যদি আমি ভর্তি না করি, তোকে টাকা না দিলে তুই টাকা পাবি কোথায়? ও তখন আমি ভাইবা দিয়ে এসেছি ওই কলেজে। ভাইবা দিয়ে আসার পরে মাঝখানে একদিন সময় ছিল ভর্তির, 2900 টাকা লাগবে। মাকে এসে বললাম, মা কিছুতেই আমাকে ভর্তি করবে না, টাকাও দিবে না। তখন আমাদের ফ্যামিলিটা অনেক সচ্ছল, আমাদের কোনো অভাব অনটন ছিল না, ভাইয়ারা সবাই এস্টাবলিশড, ছোট আপুর বিয়ে হয়ে গেছে, তখন আমি শুধু একা আছি ফ্যামিলিতে। তো মা আমাকে টাকা দেবেন না। তারপর আমার কাছে একটা কানের দুল ছিল স্বর্ণের, আমি কিছুদিন আগে ওইটা বানিয়েছি, ওইটা তখন হয় 2300 টাকা। কিন্তু আমি বিক্রি করতে গিয়ে দেখি ওইটার দাম একজন বলে 1100, একজন বলে 1300। আমি কোনোভাবেই টাকা ম্যানেজ করতে পারছি না। তো আমার ইন্টার লাইফের ফ্রেন্ড ছিল শিশির, তো ওকে বললাম যে দোস্ত, আমি তো টাকা পাচ্ছি না, কি করি, আমি তো এবারও ভর্তি হতে পারবো না। আমার ফ্রেন্ড রাস্তায় যে মানুষের কাছ থেকে টাকা তোলে আমাকে ভর্তি করার জন্য, 2900 টাকার বোধহয় 200 না 300 টাকা কম ছিল এই ফর্ম অনার্সে ভর্তি করার জন্য। এটা আপনার ফ্যামিলি সামর্থ্য ছিল না? না, আমার ফ্যামিলি আমাকে ভর্তি করবে না। ওই যে আমার আপু সামর্থ্য ছিল, কিন্তু আপনাকে দেবে না। তারপর ও আমাকে ফোন করে যে দোস্ত 200-300 টাকা কম আছে, কি করবি? তখন বললাম যে প্রবলেম নেই, ওই কলেজে একজন নেতা ছিলেন যে উনি আমার পরিচিত, ওনাকে বললে হয়তো কাজ হবে। তখন আমি ফোনে কথা বলছি, মা তখন ওইটা শুনতে পেয়েছেন। মা শুনে বলছেন যে তুই কার কাছে টাকা নিচ্ছিস? তো বলতেছে যে তুই ওর কাছ থেকে টাকা নিচ্ছিস, এইটা দিবি কিভাবে? আমি বলছি যদি কোনোদিন শোধ করতে পারি করব, না হলে আমি করব না। তারপর মা তখন বলছে যে ওর কাছ থেকে টাকা নিতে হবে না, আমি তোকে টাকা দিব, তবে একটা শর্ত আছে। তো বললাম কি শর্ত? মা বলছেন যে তুই কোনোদিন ভার্সিটিতে ক্লাস করতে পারবি না। কেন চাচ্ছিল না যে আপনি ক্লাসে যান?
ওই যে বললাম না যে আপু রিলেশন করে বিয়ে করেছিলেন। তো আপনার মায়ের ধারণা ছিল যে আপনি শুধু মায়ের ধারণা না, আমাদের ফ্যামিলি সবার ধারণা ছিল ভার্সিটি গেলে প্রেম করবে। হ্যাঁ, ভার্সিটিতে গেলে প্রেম করবে। আর আমার আপু অনেক ভদ্র ছিলেন, খুব কম কথা বলতেন, ওকে সবাই খুব বিশ্বাস করতো। আর আমি খুব চঞ্চল ছিলাম, আমাকে কেউ বিশ্বাস করতো না। বললাম যে ঠিক আছে, তুমি আমাকে অন্তত ভর্তিটা করে দাও, আমি কোনোদিনও ক্লাস করব না, আমার শুধু একটা ইচ্ছেটা পূরণ হোক যে আমি অনার্সে ভর্তি হয়েছি। তারপর ভর্তি হলাম। ভর্তি হওয়ার পরে এখন কলেজে যাব, কলেজে যেতে দেবে না, যে একদিন সপ্তাহে একদিন যাই, একদিনে 100 টাকা দিত, যে ঠিক আছে তুমি যাও। সকালে আমাদের বাড়ি থেকে আমাদের উপজেলাতে যেতে 1 ঘন্টা সোয়া ঘন্টা সময় লাগতো, এবং ওখান থেকে একটা বাস যেত আমাদের জেলা শহরে, ওইটা সকাল 7:10 এবং ওই সকাল 7:10 বাসটা ধরার জন্য আমার বাড়ি থেকে আমাকে ভোর 4:45 বের হতে হতো। তো আমি রাত্রে 3:30টার দিকে উঠতাম। আমার সেজো ভাবি ছিলেন, ওনার অবদানটা আমি কোনোদিনও বিশেষ করতে পারবো না। আমার প্রতি ওনার যে অবদান, আমি ওনার কাছে চিরঋণী। তো ভাবি ওই 3:30টায় উঠে আমার জন্য রান্না করতেন, রুটি বানাতেন, সবকিছু করে দিতেন। তো আমি তখন ওই ভোর 4:45টায় বাড়ি থেকে বের হতাম, মানে ক্লাসে যেতাম। 2-1 মিনিট লেট হলে স্যার ক্লাসে ঢুকতে দিতেন না। আচ্ছা। তো স্যারকে একদিন বললাম, স্যার আমি তো দূর থেকে আসি, আমাকে যদি ক্লাসে না ঢুকতে দেন আমার প্রবলেম হয়ে যাবে। তো এরপর ক্লাসে গেলে স্যার ঢুকতে দিতেন। আচ্ছা। তো অনার্স ফার্স্ট ইয়ার যখন ফাইনাল এক্সাম, মাকে বললাম যে আসলে এইভাবে তো সম্ভব হচ্ছে না, সপ্তাহে একদিন ক্লাস করে আমি তো রেজাল্ট খারাপ করব, তো আমাকে ওখানে থাকতে দিতে হবে। তো ভাইয়াদের সাথে কথা বললেন, মানে শর্ত একটাই ছিল, ফাইনাল এক্সাম শেষ হলে চলে আসতে হবে। 3 মাসের জন্য আমি ওখানে একটা বাসায় যেয়ে উঠি। ওঠার পরে ওখানে 3 মাসের জন্য উঠি। আমার বেড টেড কোনো কিছু কিনতে দিবে না বাসা থেকে, শুধু একটা তোষক নিয়ে যাই, তোষক, বালিশ টালিশ এগুলো। তারপর মাসে আমাকে 1500 টাকা দিত, ওইটা দিয়ে চলাটা খুব টাফ হয়ে যেত। তারপরেও থাকতাম, দেখা যেত যে একদিন ডাল রান্না করলে ডালটা যদি বেশি টেস্ট হতো, ওইটা তাড়াতাড়ি শেষ হবে, আমি ওইটার মধ্যে পানি ঢেলে দিতাম। তারপর অনেক সময় আমার বাজার করার টাকা থাকতো না, 1 দিন 2 দিন না খেয়ে থাকতাম। মানে রুমমেটরা ভালো ছিল, পাশের রুমে যারা ছিল তারাও ভালো ছিল, ওরা যখন বুঝতে পারতো আমাকে খেতে দিত। আর ফ্লোরিং করে থাকবো, ওরা ফ্লোরিং করতে দিত না, ওদের বেডে থাকতাম। এভাবে থাকতে থাকতে একদিন একজন বলেই ফেললো যে তোর তো কিছুই নেই, থাকিস আমার বেডে, টেবিল ইউজ করিস আন্টিরটা, তুই আসলে কি এরকম। তারপর মানে খাওয়া দাওয়ার জন্য অনেক সময় কথা শোনাতো যে তুই তো জীবনে কোনোদিন মাছ কিনিস না, সবসময় শুটকি খাস। তো এভাবে আমি অনার্স ফার্স্ট ইয়ার এক্সামটা কমপ্লিট করি। তখন বাসা থেকে বলে যে চলে আসো, আর ওখানে থাকতে হবে না। তারপরেও আমি জোর করে থাকি। তারপর আমি এক্সাম হলে বসে আছি, মানে খুব শক্ত করে সব কিছু ধরে আছি যেন কেউ বুঝতে না পারে। তো ওরকম থাকতে থাকতে খাতা দিয়েছে, আমি কোনো রকম নামটা লিখে সব কিছু ফিল আপ করেছি। তারপর আমার খিঁচুনি উঠে যায়, আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারি না, ওখানেই অসুস্থ হয়ে পড়ি। তারপর আমাকে ধরে নিয়ে বাহিরে নিয়ে অনেকক্ষণ মাথায় পানি টানি ঢালা হয়, ডাক্তার নিয়ে আসার পরে ডাক্তার ওষুধ দেয়, বোধহয় ইঞ্জেকশনও দিয়েছিলেন। পরে আমাকে বললেন যে বেডে এক্সামটা দাও। এমনিতেই ওই দিনের ওই সাবজেক্টটা অনেক হার্ড ছিল, তারপরে অসুস্থ, যদি বেডে দেই তাহলে তো আরও খারাপ হবে। পরে আমি 4 ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার বেশি লিখতেই পারিনি। তারপরে কোনোভাবে আমি এক্সামটা শেষ করি। এক্সাম শেষ করে যখন বের হই, ওই কলেজের ভাইস প্রিন্সিপাল স্যার ছিলেন। তো স্যার আমাকে ডেকে বলছেন যে তোমার মানসিক প্রবলেম কবে থেকে। আমি বললাম স্যার আমার তো মানসিক প্রবলেম নেই। স্যার বললেন যে আমি সবই জানি, এই প্রবলেমটা আমারও ছিল। তো উনি ঢাকা মেডিকেল কলেজের এক ডক্টরের অ্যাড্রেস দিলেন। উনি আমাকে বললেন যে কালকে এক্সাম নেই, তুমি ঢাকায় চলে যাও, ওনাকে দেখাও, তোমার যে অবস্থা তোমার আরও খারাপ কিছু হবে। তো আমি ঢাকাতে আসি, ওইখানে ডাক্তার দেখাই। দেখানোর পরে ধীরে ধীরে এতটাই বেশি হয়ে যায় যে আমি মানে রুমে থাকলে একা থাকতে পারতাম না। যখনই একা হতাম তখনই সুইসাইড করার ইচ্ছে করতো। তারপর আমি ওড়না পরতে পারতাম না, ওড়না দেখলেই মনে হতো যে আমি ওড়না নিয়ে ফাঁসি নেই। যখন আমার ওরকম খারাপ লাগতো, আমার রুমের যত কাপড়, ওড়না জাতীয় যত কিছু আছে আমি নিয়ে পাশের রুমে রেখে আসতাম। ওয়াশরুমে যেতাম, ওয়াশরুমে যে একা থাকতাম, ওই সময়টাও মনে হতো আমি ফাঁসি নেই। আচ্ছা, এই ফাঁসি নেওয়ার মোমেন্টটা আপনি ব্যাখ্যা করতে পারেন যে কি মনে হতো, যে ফাঁসি নিলেই আরাম, এরকম কোনো কিছু? হ্যাঁ, মনে হতো যে আমি ফাঁসি নিয়ে ঝুলে পড়ি, তাহলে আমার ভালো লাগবে, হয়তো আমি সব কিছু থেকে মুক্তি পাবো। জীবনের সবচাইতে ভয়াবহতম
মানে এরপরে আর অনুভূতি হয় না। যাদের জীবনে এই ঘটনাগুলো ঘটে গেছে তারা বুঝতে পারবে। একটা কথা আছে না যে সাপের বেদনা সেই বুঝতে পারে, সাপের দংশন যে করেছে, তাছাড়া আসলে বুঝতে পারে না। একটা মানুষ যখন মৃত্যুকে সবচাইতে সেফ মনে করে, একটা মানুষ যখন মনে করে মৃত্যু মানে শান্তি, তার মানে দুনিয়ার সবচাইতে এক্সট্রিম পেইন তার মধ্যে আছে। নইলে কে তার জীবনকে ভালোবাসে না বলেন? সবাই তো তার জীবনটাকে ভালোবাসে। মানে জীবনকে মানুষ যে কত বেশি ভালোবাসে সেটা যখন মানুষ বাঁচতে পারে না এরকম একটা সিচুয়েশনে পড়ে যায় তখন বোঝা যায়। আধা ঘন্টা বেশি বেঁচে থাকবে, এর জন্য যদি একটা মানুষকে খুন করতে হয় সেটার জন্য সে রাজি হয়ে যায়। এই হচ্ছে বাঁচার তীব্রতা। তো ওই মানুষটা নিজের জীবনটাকে স্যাক্রিফাইস করতে চাচ্ছে, তার মানে তার লাইফটা কতটা পেইনফুল। এগুলো একটু ভাবার বিষয়, হ্যাঁ। কারণ আমরা আসলে সমস্যা কি, আমরা আসলে সবাই পাশের মানুষটাকে নিয়ে ভাবি না, এবং ভাবি না বলে আমাদের জীবনটা অনেক বেশি জটিল। জীবনের সহজ কিছু সূত্রের মধ্যে একটা সূত্র হচ্ছে আশেপাশের মানুষজনকে নিয়ে ভাবা। আপনি যদি আশেপাশের মানুষজনকে নিয়ে ভাবেন তাহলে আপনার যখন দুঃসময় আসবে তখন ওই মানুষগুলো আপনাকে নিয়ে ভাববে। আর না ভাবলেও আপনি তো হিউম্যান বিং, তাই না? তো আপনারও তো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের জায়গা আছে যে দুনিয়াটা তো আসলে এরকম না যে আসলাম, খেলাম, নিজে নিজে ভোগ করলাম, মরে গেলাম, শেষ। ইট ইজ নট লাইফ। এই কারণেই বলছি যে এই ফিলটা খুব জরুরি। কারণ আজকে আপনি যে অবস্থায় আছেন, যদি সেটা ভালো অবস্থা ধরে নেই, কালকে যে আপনি একটা ডিজাস্টার মোমেন্টে থাকবেন না, এই গ্যারান্টি আপনাকে কে দিচ্ছে? এনার চাইতে হয়তো ভয়াবহ অবস্থা থাকতে পারেন। ফিলিংসটা আসলে খুবই জরুরি। বলেন, তারপর কি হলো? তো তারপর আমি ওই দুটো এক্সাম খুব কষ্ট করে শেষ করলাম। আমি জানি যে যেদিন এক্সাম হলে অসুস্থ হয়েছিলাম ওটা আমি ফেল করব। আমি আশাই মানে পাশ করব যে এরকম আশা আমার ছিল না। ঢাকাতে যখন ডাক্তার দেখাতাম ওনা আমাকে থেরাপি নিতে বলতেন, সাইকোথেরাপি, তো এটা নেওয়া হয়নি। তো এখানে যে ডাক্তারটা দেখাতাম ওনা আমাকে এতটাই পাওয়ারফুল ওষুধ দিতেন, ওষুধ খাওয়ার পরে আমি বালিশে মাথা রাখতে পারতাম না। আমার মাথা মনে হতো যে সম্পূর্ণটা পচে গেছে, সারা মাথা একদম নরম। তারপর আমার মুখ টুক ফুলে ঠোঁটটা আমার এত দূর পর্যন্ত নেমে এসেছিল, কান ফুলে অনেক বড় হয়ে গিয়েছিল। তো আমি 15 দিন আমাকে ওষুধ দিয়েছিল। 15 দিন ওষুধ খাওয়ার পরে আমার মানে চুলগুলো অনেক বড় আর সুন্দর ছিল। 15 দিনে আমার মাথার যত চুল পড়ে গেছে, আমার সারা জীবনে কোনো দিনে এত চুল পড়েনি। পরে আবার ওনাকে প্রতি মাসে দেখাতে হতো, 15 দিন 21 দিন মানে ডিপেন্ড করতো। তারপর একদিন ওখানে গিয়েছি, যাওয়ার পর দেখি ডক্টর আসেননি, ওনার লেট হবে আসতে। আরেকজন ছিলেন, তো ওনাকে প্রেসক্রিপশান দেখালাম। উনি আমাকে বলছেন যে আপনি কি আমাকে দিয়ে প্রেসক্রিপশান করাবেন? তো বললাম যে হ্যাঁ আপনি করে দেন। পরে ওনা আমার আগের প্রেসক্রিপশান দেখে বলছে কি যে এই ওষুধগুলো মানুষের যখন মানে মেন্টাল যারা অসুস্থ তাদের একদম শেষ পর্যায়ে যখন চলে যায় তাদেরকে এই ওষুধগুলো দেয়া হয়। আর আপনাকে যে ওষুধটা দিয়েছে আপনি বলছেন চুল পড়ে যাচ্ছে, এইটা খেলে মানুষের চোখের ভ্রু পর্যন্ত পড়ে যায়। ও মাই গড। ওনার ওষুধ খেলাম, পরে যাকে দেখালাম ওনারটা খাচ্ছি, মানে একই অবস্থা, কমে না। ওই দেখা যেত যে এমন অবস্থা ছিল যে আমি টিভিতে কোনো কাপলের নাটক দেখতে পারতাম না, পেপারে কোনো কাপলের ছবি দেখতে পারতাম না, রাস্তায় বের হলে কোনো কাপলকে দেখলে আমি অসুস্থ হয়ে যেতাম, আমার খিঁচুনি উঠে যেত। তারপর হয়তো রাস্তা দিয়ে যাচ্ছি, কোনো বিয়ের গাড়ি যাচ্ছে বা কোনো বউ সাজে কেউ যাচ্ছে, তাকে দেখলে অসুস্থ হয়ে যেতাম। এজন্য যখন ওখানে থাকতাম ওই বাসাতে, আমি শুক্রবারে সব ফ্রেন্ডরা মিলে ঘুরতে যেতাম, আমি শুক্রবারে বের হতাম না। ওই দিন হচ্ছে বিয়ে টিয়ে বেশি থাকতো, বিয়ের গাড়ি টাড়ি সাজালে ওইটা দেখলে আমি অসুস্থ হয়ে পড়তাম। তারপরে ঢাকা মেডিকেল কলেজের যাকে দেখাতাম ওনাকে অনেক দিন দেখালাম কিন্তু কোনো ডেভেলপ হলো না। পরে আমি এখন বঙ্গবন্ধু মেডিকেল কলেজে একজন সাইকিয়াট্রিস্টকে দেখাচ্ছি, ওনাকে দেখিয়ে আমার অনেকটা ডেভেলপ হয়েছে। আমি এখন জব করছি, ভালো আছি। জবটা কবে হলো আপনার? জবটা হয়েছে আমার 2018 নভেম্বরের 15 তারিখে। 2018 নভেম্বরের 15 তারিখে ঢাকাতেই? জি, একটা প্রাইভেট কোম্পানিতে আছি। আপনি বাংলায় পড়েছেন কিন্তু আপনি কাজ করছেন অন্য ডিফারেন্ট এরিয়াতে। তো নিজেই আর্ন করছেন, নিজেই নিজের সংসার চালাচ্ছেন। নিজের যে সংসার বলতে পারেন ব্যাচেলর লাইফ। জি জি। বিয়ে শাদী হয়নি এখন পর্যন্ত? জি না। আপনার গল্পটা আপনি কেন বললেন রেডিওতে? আসলে আমি বললাম এই জন্য যে একজন মানুষ চাইলে অনেক কিছু করতে পারে, তার আত্মবিশ্বাস এবং তার পরিশ্রম থাকতে হবে। যে আমি কিন্তু হার মানিনি, আমি এসএসসিতে 4 বার ফেল করে 5 বারের বার এসএসসি পাশ করেছি। আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, এবং যখন অনার্স ফাইনাল পরীক্ষা দেয় তখন আমি মানসিকভাবে অসুস্থ ছিলাম, ভয়ঙ্কর অসুস্থ। মাস্টার্সে যেও আমার সেম অবস্থা, আমি অনেকবার সুইসাইড অ্যাটেম্প্ট করতে গিয়েছি, আমি সহ্য করতে পারতাম না। তারপরে আমি কিন্তু